রেকর্ড। বই ওকে ওকে দেখা যাচ্ছে না ভাইয়া? জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে ওকে, তো শুরু করতেছি। বিসমিল্লাহ। আচ্ছা, আদর্শ গ্যাস এবং গ্যাসীয় গতিতত্ত্ব, এটা মোস্ট প্রবাবলি তোমরা যারা কেমিস্ট্রি পড়তেছো বা পড়া শুরু করছো, আর আচ্ছা তোমরা হচ্ছে সেকেন্ড ইয়ার পড়ে ফেলছো অলরেডি অনেকটুকুই, সেই ক্ষেত্রে একটা চ্যাপ্টার আমাদের যে সময় আমরা তো হচ্ছে 2014 ব্যাচ, তো সেই সময় আমাদের যেই ফার্স্ট চ্যাপ্টারটা ছিল হচ্ছে এই তোমার গ্যাসের গতিতত্ত্ব রিলেটেড একটা চ্যাপ্টার ছিল, এবং কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারটা সম্পর্কে অনেক বিস্তারিত কথাবার্তা বলা আছে। এখন আমরা ফিজিক্সে এসে কি করবো, এখানে কি বলবো, আমাদের টপিকটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। তো আদর্শ গ্যাস জিনিসটা কি সেই সম্পর্কে একবার আমাদের একটা আইডিওলজি বা একটা সংজ্ঞায়ন করা হবে এই চ্যাপ্টারে। তারপরে হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের গতিতত্ত্ব, গ্যাসের কণাগুলো কিভাবে মুভ করতেছে এবং কেন মুভ করতেছে, মুভটাকে আমরা কিভাবে গাণিতিক ভাবে লিখতে পারি বা প্রকাশ করতে পারি, ফিজিক্স কিভাবে সেটাকে ডিফাইন করে, এই ব্যাপারগুলো নিয়ে আমরা শিখবো এই চ্যাপ্টারে। মোটামুটি এটা হচ্ছে আমাদের টার্গেট। তারপরে আমরা কিছু এক্সট্রা কিছু পার্ট আছে, তো আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা শেখার জন্য 3টা ক্লাস নিচ্ছি। তো আমি 3টা পার্টে তোমাকে চ্যাপ্টারটা পড়ানোর ট্রাই করবো, ঠিক আছে? তো ফার্স্ট জানছি আদর্শ গ্যাস জিনিসটা কি। তার আগে চ্যাপ্টারে একটা ইন্ট্রো আছে, তোমরা জানি না বইয়ের এখান থেকে পড়া শুরু করো কিনা। আমার কার্সারটা দেখা যাচ্ছে মাউসের? জি ভাইয়া। আচ্ছা, বইয়ের শুরু থেকে কি কখনো পড়ো নাকি টপিক দেখে শুরু করে দাও, লাইক আদর্শ গ্যাস থেকে আমি পড়া শুরু করলাম এরকম? না ভাই, তোমাদের একদম শুরু থেকেই পড়ি। নাইস নাইস নাইস, বই পড়াটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি অ্যাটলিস্ট আমি পার্সোনালি খুব বেশি বই ফলো করতাম, তাই বইয়ের উপর সবসময় জোর দিব। তো আমাদের ফার্স্টে চ্যাপ্টারটা ইন্ট্রো হলো, আমাদের তো মানে আমাদের পদার্থবিজ্ঞান অ্যাকচুয়ালি কি করতেছে, পৃথিবীতে বা মহাবিশ্বে যত ধরনের ঘটনা, ন্যাচারাল ঘটনা ঘটতেছে, সেই ঘটনাগুলোকে বৈজ্ঞানিক ভাষায় প্রকাশ করার একটা সাবজেক্ট হিসেবে তৈরি করলাম আমরা পদার্থবিজ্ঞানকে। এর মধ্যে আবার কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, বিভিন্ন জিনিস, বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি। যখন আমরা জীব বৈচিত্র্য বা জীবের ভেতরের গঠন বা তারা কিভাবে কাজ করে, কিভাবে বৈশিষ্ট্য প্রকাশ করে, সেসব বিষয় নিয়ে পড়াশোনা করি, তখন কিন্তু আমরা জীববিজ্ঞান করতেছি। পদার্থবিজ্ঞান অ্যাকচুয়ালি কি করতেছে, আমাদের আশপাশে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোকে একটা প্যাটার্নে বা একটা থিওরির মাধ্যমে সুন্দর করে প্রকাশ করার জন্য, সবার বোধগম্য করে প্রকাশ করার জন্য তারা মানে একটা বৈজ্ঞানিক উপায় আমাদেরকে যেটা বলতেছে সেই জিনিসটাই আমরা শুনতে পাই বা দেখ শিখতেছি আর কি। এতগুলো জয়েনিং আসতেছে, সব কাছে হচ্ছে। আচ্ছা, অ্যাডমিট হচ্ছে। আচ্ছা, তাহলে ন্যাচারাল ফেনোমেনন গুলো ব্যাখ্যা করাই আমাদের পদার্থবিজ্ঞানের কাজ। তো আমরা সেখানে দেখলাম যে বিভিন্ন ধরনের পদার্থ আছে। মেইনলি পদার্থগুলোকে আমরা 3 ভাগে ভাগ করছি। খুব ছোটবেলায় যখন পড়ছিলাম তখন পড়ছি যে কঠিন পদার্থ, তরল, বায়বীয় পদার্থ। তো এগুলো পড়ছি। এখন একটা আছে আকার আছে, একটা শুধু আয়তন আছে, আকার নাই। যেমন কঠিন পদার্থে আকার আয়তন দুইটাই থাকে, তরলে আমার আকার থাকে না, আয়তন থাকে। আর বায়বীয় ক্ষেত্রে দুইটার একটাও কিন্তু ফিক্স থাকে না। তো কিছু ধর্মের উপর ভিত্তি করে আমরা পদার্থকে কিছু শ্রেণী বিন্যাসে বিভক্ত করছি। তা আজকের টপিকে এই 3টা টাইপের পদার্থের মধ্যে আরেকটা আছে, কিন্তু তোমার হচ্ছে প্লাজমা অবস্থা সম্পর্কে তোমরা পড়ছো কিনা জানি না, কেমিস্ট্রিতে পড়ার কথা। তো প্লাজমা হচ্ছে আরেকটা স্টেট, যেটা হচ্ছে অনেক বেশি টেম্পারেচারের কারণে তোমার আয়নিত হয়ে যায়। প্রত্যেকটা পদার্থ তো অণু দিয়ে গঠিত, তাই না? এটা তো আমরা কেমিস্ট্রিতে পড়ছি, অণুগুলো আবার পরমাণু দিয়ে গঠিত। অণু পরমাণু মিলে আমার পদার্থ গঠিত। আবার পরমাণুকে ভাঙলে তুমি ইলেকট্রন, প্রোটন, এইসব নিউট্রন পাবা। সেগুলোকে ভাঙলে আবার নিউট্রিনো পর্যায়ে চলে যায়। তো নট ওই ডিটেলে আমরা যাবো না, ওই ডিটেলে যখন পড়তে যাবো সেটা কিন্তু কাজ হচ্ছে কেমিস্ট্রি কাজ। তো ওই ডিটেলটা আমরা পড়ি কেমিস্ট্রিতে, বাট ফিজিক্স চেষ্টা করে যে বৃহৎ পরিসরে পদার্থগুলোর ধর্মগুলোকে ব্যাখ্যা করা বা কি তারা কিভাবে আচরণ করবে সেই জিনিসগুলো ব্যাখ্যা করে। আচ্ছা, তো আমরা 3টা টাইপ পাচ্ছি শুধু আকার এবং আয়তনের উপর ডিপেন্ড করে। মেইনলি 3টা টাইপ, কঠিন, তরল, বায়বীয়। তো কঠিন এবং তরলের ক্ষেত্রে আমার আয়তনটা একটা খুব বেশি ফিক্স থাকে, বলতে পারো মোটামুটি ফিক্সই থাকে। তো
তো সেই ক্ষেত্রে পদার্থের ধর্ম পরিবর্তনকারী কিছু আছে, মানে এগুলো কি ভ্যারিয়েবল আছে, যেমন তাপমাত্রা, চাপ, এইসব জিনিস হচ্ছে পদার্থের ধর্মকে পরিবর্তন করে বা পদার্থের স্টেট কে চেঞ্জ করতে হেল্প করে। তো যেহেতু আয়তন জিনিসটা ফিক্স না কঠিন এবং তরলের ক্ষেত্রে, সরি বায়বীয় ক্ষেত্রে, সেক্ষেত্রে শুধুমাত্র তাপমাত্রাই তার উপর ইম্প্যাক্ট ফেলে না, তোমার চাপেরও একটা ভালো রকমের ইম্প্যাক্ট বায়বীয় পদার্থের উপরে পড়ে। তো বায়বীয় পদার্থের গতির তত্ত্ব বা অণুগুলো কিভাবে মুভ করবে চাপ বা তাপমাত্রার কারণে, সেটা কিন্তু অনেক বেশি ভ্যারিয়েবল কম্পেয়ার টু কঠিন অথবা তরল পদার্থ। তো আজকে এই কথাগুলো নিয়ে বলতেছে যে হ্যাঁ, এখন যেহেতু অনেক বেশি মুভ করে তার জন্য আলাদাভাবে একটা তত্ত্বই তৈরি করে ফেলছে, তোমাদেরকে একটা চ্যাপ্টারই দিয়ে দিয়েছে। তো আজকে আমরা এই ব্যাপারগুলো পড়বো এবং কিছু বিজ্ঞানী এগুলো নিয়ে গবেষণা করছে, তাদের মানে বৈশিষ্ট্য নিয়ে কিছু সূত্র প্রদান করছে যে তারা কিরকম আচরণ করে। ওকে, তাহলে আমরা, এটা ছিল আমার মোটামুটি চ্যাপ্টারটা পড়ার রিজন বললাম তোমাকে। এখন আসি আমরা আদর্শ গ্যাসের। আদর্শ গ্যাস জিনিসটা কি? গ্যাস সম্পর্কে আমরা জানি যে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, অনেক টাইপের গ্যাসই তো আমাদের চারপাশে আছে। অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচবোই না। আবার তোমার আমাদের যে অ্যাটমসফিয়ার, সেখানে প্রায় 78-9% মতো নাইট্রোজেনই থাকে। নাইট্রোজেন ছাড়াও তুমি এবার বাঁচবে না, তুমি জ্বলে যাবা পুরো সবকিছু যদি অক্সিজেন হয়। বাট আদর্শ গ্যাস জিনিসটা কি? তাহলে কি আমরা বলবো অক্সিজেন আমার আদর্শ গ্যাস, কারণ অক্সিজেন আমার খুব ইম্পর্টেন্ট, অক্সিজেন ছাড়া তো আমি বাঁচতে পারি না, তাই অক্সিজেন আদর্শ গ্যাস। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে খারাপ, কার্বন ডাইঅক্সাইড খাইলে তো আমি মরে যাই, এরকম কিছু? কার্বন ডাইঅক্সাইড কি আমরা নিতে পারি? নিলে কিন্তু রক্তে বিষক্রিয়া তৈরি হবে, তারপর আমি মারা যাবো, এরকমই তো হয়, তাই না? কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি তাহলে আদর্শ গ্যাস না? আচ্ছা, রেসপন্স কই? কেউ কিছু বলে না। তার মানে কি স্যার আদর্শ গ্যাস না কার্বন ডাইঅক্সাইড? হ্যাঁ, সেটা আমার কোয়েশ্চেন ছিল, কেউ আনসার দিলে ভালো হতো। কি মনে করো তোমরা, যে কার্বন ডাইঅক্সাইড আদর্শ গ্যাস না? কারণ কার্বন ডাইঅক্সাইড না, আমাদের ক্ষতি করে। খারাপ গ্যাস, খারাপ। খারাপ গ্যাস মানে আদর্শ গ্যাস না, ভালো গ্যাস মানে হচ্ছে আদর্শ গ্যাস, হুম। এরকম কিছু? হুম। হ্যাঁ। কিন্তু পদার্থবিজ্ঞান বলছে না, আমরা এই কথা মানি না। পদার্থবিজ্ঞান এসে বলছে যে তাইলে আমরা আমরা এভাবে আদর্শ গ্যাসকে ডিফাইন করবো না, ওর কোনো দোষ ছিল না, ও তো শুধু তোমারই ক্ষতি করে, আরেকজনের যে লাভ করতেছে। ওই গাছ যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া খাদ্য তৈরি করতে পারে না, যে খাদ্য খেয়ে তুমি বেঁচে থাকো, সেই খাদ্য খাওয়ার জন্য কিন্তু গাছকে কার্বন ডাইঅক্সাইড নিতে হয়, তারপর সালোক সংশ্লেষণ করে তোমাকে খাবার দেয়, আবার আমাদেরকে অক্সিজেনও দেয়। তো তুমি কিভাবে কার্বন ডাইঅক্সাইডকে খারাপ গ্যাস ডিফাইন করে দিলা? এটা তো ঠিক না। পদার্থবিজ্ঞান এই ধরনের সংজ্ঞায়ন করতে তাই রাজি হয় নাই। তখন পদার্থবিজ্ঞান বলছে ঠিক আছে, তাহলে আমরা আদর্শ গ্যাসের একটা সংজ্ঞায়ন করতে হবে যে কোন গ্যাসকে আমরা আদর্শ ধরবো, বা কোন একটা জিনিসের ধর্মকে যখন আমরা বিচার করতে যাই যে তুমি কেমন, তুমি মানুষটা কেমন, তখন আমরা বলি যে একটা, হ্যাঁ, আমার একটা আইডলকে নেই যে ওর সাপেক্ষে তুমি কেমন, তোমার এই গুণটা ওর থেকে খারাপ, তুমি এই জিনিসটা ওর থেকে ভালো পারো। তো কিছু একটা কম্পারিজনের মাধ্যমে আরেকজনকে প্রকাশ করতেছি না যে তুমি মানুষটা কেমন, বা কোনো একটা ধর্মের সাপেক্ষে কোনো একটাকে ফিক্স করে তার সাপেক্ষে বলতেছি তোমার এই জিনিসটা এই তুলনায় ভালো, এই তুলনায় খারাপ। পয়েন্টটা বুঝতে পারছো? মানে কম্পেয়ার করে নিতে হয়। কম্পেয়ারের মাধ্যমে আমরা বলি যে গ্যাসটা কি ভালো খারাপ বা কোন স্টেটে আছে, তো কম্পারিজনের প্রয়োজন পড়ে। তার মানে আমরা একটা ডেফিনিশন দিই যে হ্যাঁ, এই এই ধর্মের ভিত্তিতে আমি এটাকে আদর্শ বলবো, এই এই ধর্ম থেকে বিচ্যুত হলে আমি একে আদর্শ বলবো না। তো এই কারণে আমার একটা সংজ্ঞা রেডি করতে হবে যে আমরাই মানুষরাই ডিফাইন করবো যে এই ধরনের ধর্ম থাকলে আদর্শ বলবো। তো এই যে সংজ্ঞায়নটা, এই সংজ্ঞানটা আমি কিভাবে করব? এই সংজ্ঞানটা করার জন্য আমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তো বিভিন্ন বিজ্ঞানীরা যখন বিভিন্ন সালে, এটা প্রায় 1700-1800 সাল থেকে হয়ে আসতেছে, তো আমাদের বাবা দাদার আগের থেকে প্রায় 200-300 বছর তারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এই তত্ত্বগুলো কিন্তু আস্তে আস্তে আসছে। যেখানে দেখবা যে তোমরা পড়ছো বয়েলের সূত্র, চার্লের সূত্র, এগুলো সবই গ্যাসের ধর্মকে ব্যাখ্যাকারী সূত্র। তো আদর্শ গ্যাস কি? তারা চেক করে দেখছে, বিজ্ঞানীরা চেক করে দেখছে যে যখন খুব বেশি টেম্পারেচার বাড়ানো হয় কোনো একটা গ্যাসের, আমি একটা পাত্রের মধ্যে একটা গ্যাস নিচ্ছি, সেই গ্যাসের টেম্পারেচার অনেক বাড়াই দিলাম, আবার ওখানে চাপটা অনেক কম রাখলাম আবদ্ধ পাত্রে, তো সেই ক্ষেত্রে গ্যাসগুলোর আচরণ, সব ধরনের গ্যাসের আচরণগুলো সেম হয়ে যায়। ঠিক আছে, অনেক উচ্চ টেম্পারেচার থাকবে, টেম্পারেচার হাই, প্রেসার লো, এই ধরনের অবস্থায় আমার গ্যাসগুলো সবাই একই রকমের আচরণ করে, একটা সমীকরণ মেনে চলে। কারণ সমীকরণ কেমনে আসছে সেটা আমরা ফার্দার যখন আগাবো চ্যাপ্টারে তখন আমরা বুঝতে পারবো। তো হ্যাঁ, তো সেই সমীকরণ মেনে চলে। তো ওরা বলছে যে এই সমীকরণ যেই গ্যাসগুলো মেনে চলে, যে সমীকরণটা আমরা প্রতিপাদন করবো সামনে, সেই ধরনের গ্যাসগুলোকে তারা বলছে আদর্শ গ্যাস। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রকৃতিতে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না। ওকে,
কিন্তু আমরা তাহলে সংজ্ঞা আদর্শ গ্যাস কেন বললো? আদর্শ যদি গ্যাস প্রকৃত আদর্শ গ্যাস হচ্ছে একটা কাল্পনিক স্টেট গ্যাসের, যে ওইটাকে আমরা নাম দিছি আদর্শ গ্যাস, ওর সাপেক্ষে যত ডেভিয়েশন হবে তার মানে হ্যাঁ আমি বলতে পারি যে মানে খালি কম্পেয়ার করার জন্য রাখা কম্পেয়ার হয়েছে করার ব্যাপারটা। জন্য একটা নামকরণ করছে আদর্শ গ্যাস, বা একটা গুণ, এই গুণ থাকলে আমি গ্যাসকে আদর্শ গ্যাস বলি। এবং গ্যাসগুলো তখনই আদর্শ গ্যাসের ধর্ম প্রকাশ করে যখন টেম্পারেচার অনেক হাই হয়, প্রেসার অনেক লো হয়। এটা বিজ্ঞানীরা চেক করে দেখছে, ঠিক আছে? আর তোমরা মনে পিভি ইজিক্যালস টু এনআরটি সূত্রটা পড়ছো, যে এটাকে আদর্শ গ্যাসের সূত্র বলে, এটুকু মিশ্র এই সূত্র মেনে চলে। তো এগুলো কিভাবে জি ভাই। প্রুভ করে সেটা হ্যাঁ সেটা সামনে আসবে, বাট জিস্ট আদর্শ গ্যাসের সংজ্ঞাটা এটাই, যে যারা পিভি ইজিক্যালস টু এনআরটি সূত্র মেনে চলে যে কোনো টেম্পারেচারে তাকেই আদর্শ গ্যাস বলে। এখন আমাদের ওয়ার্ল্ডে যে গ্যাসগুলো আছে এগুলো শুধুমাত্র হাই টেম্পারেচার লো প্রেসারে এই সূত্রটা মেনে চলে। নর্মালি কিন্তু তারা এক্স্যাক্টলি সেই সূত্রটা মেনে চলে না, কাছাকাছি মানে বাট এক্স্যাক্টলি মানে না। তো সেই ক্ষেত্রে এই কারণে নর্মাল টেম্পারেচার এবং প্রেসারে বা আমরা যে অবস্থায় আছি সেই অবস্থায় কিন্তু গ্যাসগুলো আদর্শ না, শুধুমাত্র উচ্চ তাপমাত্রা এবং চাপে। আর আদর্শ গ্যাসের সংজ্ঞায়ন হচ্ছে যেই গ্যাস সকল তাপমাত্রা এবং চাপে ওই সূত্রটা মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তো ডিফারেন্সটা বুঝতে পারতেছি কেন আমাদের গ্যাসগুলো আদর্শ গ্যাস না। আচ্ছা ভাই, উল্টা করে কম্পেয়ারটা করলো না কেন? মানে নরমালি গ্যাস যেরকম আচরণ করে সেই সাপেক্ষে আলাদা করে ধরে নাই কেন? মানে আমরা তো দেখতেছি যে নিম্ন চাপে আর উচ্চ তাপমাত্রায় হিসাব করে বানানো হয়েছে কম্প্যারিজনটা। আমরা নরমাল টেম্পারেচার তাপমাত্রা কেন করলাম? আচ্ছা আচ্ছা, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সবগুলা গ্যাস একই ধরনের আচরণ করে। তো দিস ইজ কমন বিটুইন এভরি গ্যাসেস, প্রত্যেকটা গ্যাসের মধ্যে এই জিনিসটা কিন্তু কমন। তো কমন জিনিসটাকে তুমি একটা মানদণ্ডে ফেলতে পারো। এখন তুমি যদি একই তাপমাত্রায় এসে পড়ো তখন কি অবস্থা হবে, যে অক্সিজেন এক টাইপের, কার্বন ডাইঅক্সাইড এক টাইপের, ওটা আরেক টাইপের, তখন তুমি কারে কেমনে মানে কম্পারিজন কমন করবে? নাই। কমন নাই। তো কমনের আচ্ছা সাপেক্ষে আচ্ছা। আমরা নরমালি কম্পেয়ারটা করি। মোস্ট প্রবাবলি এই কারণেই হবে। তো সংজ্ঞায়ন তো সংজ্ঞায়নের মতোই, যে বিজ্ঞানীরা কিছু একটা চিন্তা করে সংজ্ঞায়ন করছে। আমার কমন সেন্স এটাই বলে যে কমনের সাপেক্ষে নরমালি সেটাই। আমরা কম্পেয়ার করি। তো এই হচ্ছে আমার। ওকে ভাই। আচ্ছা, আমার কার্সর দেখা যাচ্ছে না, আমার কিছু লেখা লাগলে আমি লিখবো পরে, আমি মুখে বলতেছি, প্রমাণগুলো দেখা যাবে। কার্সর দেখা যাচ্ছে না মাউসে ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ ভাই। ওকে, তাহলে আমার এই টপিকটা মোটামুটি গেল। এখন গ্যাসের সূত্র, এই গ্যাসের আচরণগুলো মনে করো প্রেসার, ভলিউম আর টেম্পারেচার, চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটা ভ্যারিয়েবল গ্যাসের উপর প্রভাব বিস্তার করে বা গ্যাসের ধর্মকে চেঞ্জ করতে পারে। এখন আমার এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে হবে যে গ্যাসের চাপ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, আয়তন জিনিসটা কি, আর টেম্পারেচার জিনিসটা কি। আসো আমরা একটু খাতায় আসি। খাতায় আসতে হলে আমাকে কি করতে হবে, আমাকে জুমে দিতে হবে। কেন নিউ শেয়ারে যাও, অ্যাডভান্সে যাও, কন্টিনিউ শেয়ারে। খাতা দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ধরি একটা পাত্র নিচ্ছি এরকম, পাত্রটা দেখলাম এখান দিয়ে ওপেন, আমি এই পাত্রের ভেতরে এই জায়গা দিয়ে গ্যাস ফিল করলাম, দেন পাত্রটা আমি সিল করে দিলাম। তার মানে বাইরে থেকে এখন আর কিছু আসতে পারবে না, ভেতরটা পুরোটাই মোটামুটি গ্যাসে পরিপূর্ণ। এখন এই গ্যাসের একটা ভর আছে না, প্রত্যেকটা বস্তুর একটা ভর থাকে না মোটামুটি, এমন তো ভর জি ছাড়া ভাইয়া। বস্তু বলতে কিছু নাই। তো মনে করো আমি এম ভরের একটা বস্তু এখানে রাখলাম। এখন আমরা জানি একটা গ্যাসের অণুগুলো বিক্ষিপ্ত ভাবে নড়াচড়া করে, এটা আমরা সামনে পড়বো গতিতত্ত্বে, বা মূল যে তত্ত্বটা আছে গ্যাসের সেখানে সবই পড়ানো হবে, বাট আমি বলে রাখছি ইনফরমেশনটা, যে অণুগুলো ইচ্ছে মতো ঘোরাফেরা করতে পারে তার একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে। এখন নির্দিষ্ট আয়তনটা কি, এই বাক্সটার যে টোটাল আয়তন সেই পুরো আয়তনটা জুড়ে গ্যাসের অণুগুলো থাকে না, এটাই তো আমার বায়বীয় পদার্থ ধর্ম। এগুলো আমরা আর ব্যাখ্যায় যাইনি কারণ এগুলো আগের পড়া ছিল, ধরে নিচ্ছি তোমরা জানো। তো আমার পুরো বাক্সটার আয়তন হচ্ছে ভি, এটাই আমার আয়তন নির্দেশকারী। ভলিউম বা আয়তন বলতে আমরা সবসময় বাক্সের আয়তনটাই বুঝবো, যে বাক্সটা বা যে জিনিসের মধ্যে আমি গ্যাসটাকে রাখতেছি। নেক্সট আসি চাপ। এই চাপ টার্মটা খুব ইম্পর্টেন্ট গ্যাসের জন্য। গ্যাসের চাপ বলতে আমি কি বুঝি, আমাকে কেউ বলতে পারবা গ্যাসের চাপ কি? এই বাক্সটার মধ্যে গ্যাসের চাপটা কেমনে ক্রিয়েট হয় বা কি, কারো আইডিয়া আছে?
ভাইয়া না গ্যাসের চাপ বলতে ভাই এই বাক্সের ভিতর যে পরিমাণ গ্যাস বা বায়ু আছে এটা বাহিরে বের হওয়ার জন্য তারা যে চাপটা প্রয়োগ করে মেবি সেটাই নাকি? পারফেক্ট, পারফেক্ট, নাইস। এই যে মলিকিউল গুলো ঘুরতেছে, মুভ করতেছে, বাক্সটার মধ্যে আমার মলিকিউল মুভ করতেছে, তার মানে কি হবে, এই মুভ করতে করতে তারা নিজেদের মধ্যে বাড়ি খাবে না? নিজের সাথে বাড়ি খাবে, বাক্সের ওয়ালের উপরেও বাড়ি খাবে, তারপর আবার সে বিভিন্ন দিকে মুভ করবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, একবার এদিকে যাবে, এই যে বাড়ি দিচ্ছে, সেটাই হচ্ছে, এটার কারণে একটা ফোর্স ক্রিয়েট হচ্ছে না বাক্স পুরো ওয়ালের উপরে, প্রত্যেকটা মলিকিউল বাড়ি দেওয়ার জন্য। আর চাপ বলতে আমরা কি জানি, পি সমান সমান এফ বাই এ, এরকম পড়ছিলাম। তার মানে এটা তো আমি 2D তে আঁকছি, 3D তে চিন্তা করলে কি হবে, এরকম একটা সারফেস ক্রিয়েট হবে, লাইক এরকম একটা সারফেস, আমি যদি নিচের সারফেসটা চিন্তা করি বা খাতাটা চিন্তা করো, এরকম একটা সারফেস, সারফেসের একক ক্ষেত্রফলে যে পরিমাণ প্রেসার সে দিবে, সেটা আমার কি হবে, এই বায়বীয় পদার্থটার চাপ এই বাক্সের মধ্যে। তার মানে আমার বাক্সের যখন সাইজ বড় করে ফেলবো, তখন কি হবে, অনেক বেশি কম পদার্থ কম্পেয়ার টু দ্যাট, যত ছোট হবে তত বেশি চাপ প্রয়োগ করবে, আর সাইজ বড় হলে কি হবে, কম্পারেটিভলি কম চাপ প্রয়োগ করবে না, কারণ জায়গাটা বড়। কমন সেন্স, দিস ইজ কমন সেন্স। ছোট ছোট। এই কমন সেন্সটাকে খাটায় আমি কি বুঝলাম, যে সাইজ যত বড়, সাইজটা ডিপেন্ড করতেছে আমার ভলিউমের উপরে, প্রেসার তত কম। তাহলে সম্পর্কটা কেমন, সাইজ বড় করলে প্রেসার কম, সাইজ ছোট হলে প্রেসার বেশি, সম্পর্কটা ব্যস্তানুপাতিক না? জি ভাইয়া। ভাইয়া লেখাটা দেখা যাচ্ছে না ভাইয়া। দেখা যাচ্ছে না? ভাইয়া দেখা যাচ্ছে তো? না নিচে লিখতেছে মনে হয় ভাই কিছু। না না, আমি লিখি নাই, আমি লিখি নাই। ও আচ্ছা আচ্ছা, ও সরি ভাই। দাঁড়াও, আমার ড্রয়েড গেম তো মারাই মনে হচ্ছে, ড্রয়েড গেমটা ঝামেলা করতেছে ভাই। ওয়াই, এরকম করলে তো ঠিক না। আছে? ইয়েস ভাই, আসছে। ওকে, হ্যাঁ। উফ, এরকম করতেছে কেন, আটকে আটকে যাচ্ছে। না হলে আমার সামনে যে ক্যামেরাটা আছে সেটা দিয়েই করা যাবে, যদি ড্রয়েড গেমে প্রবলেম হয়। একটু কেটে দিচ্ছি, একটু দেখতেছি। হ্যাঁ, ড্রয়েড গেম স্টার্ট, শেয়ার স্ক্রিন, শেয়ার, ওকে, দেখা যাচ্ছে আশা করি। আচ্ছা, এখন তাহলে আমি কি বুঝলাম, আমার আয়তন যত বড় করব প্রেসারটা কম করবে, আয়তন যত ছোট করব, গিঞ্জি জায়গার মধ্যে একটা মানুষকে রাখলে সে তো প্রেসার ফিল করবে, বা কোনো বস্তুকে রাখলেও প্রেসার ফিল করবে। সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, আয়তন যত বেশি প্রেসার তত কম, আয়তন যত কম প্রেসার তত বেশি, এই একটা সম্পর্ক পাইলাম না? দেখা যাচ্ছে না? একটু রেসপন্স করো তোমরা, মাইক্রোফোনটা অ্যাটলিস্ট অন রাখো, তাহলে রেসপন্সটা শুনতে পাবো, বুঝতেছি কিনা। এখান থেকে আমি বুঝলাম চার্লস বেটা কি করলো জানো, এই আমি যে কথাটা নর্মালি বুঝে ফেললাম, চার্লস আইসা বলে যে ইয়েস, এটা আমার নামে সূত্র হবে, বলে চার্লস এসে বলছে এটাই আমার সূত্র। ঠিক আছে, চার্লস হচ্ছে এই সূত্র দিয়ে ফেললো। উনি গবেষণা তো করছে উনি, তাই না? হ্যাঁ, বিশাল গবেষণা করার পর এই সূত্র দিচ্ছে। হ্যাঁ, উনি আরো কিছু বিস্তারিত বলছে, বাট আমি মজা করে বললাম যে চার্লস এভাবে চুরি করছে, যে সিম্পল একটা আইডিয়াকে নিজের নামে চালায় সূত্র দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমরা বয়েলকে এভাবে বাদ দিয়ে দিলাম কেন? চার্লস তাহলে আমাকে কিছু সম্পর্ক দেখালো, ভলিউমের সাথে প্রেসারের একটা সম্পর্ক দেখাইলো না? আচ্ছা, এখন ভাইয়া ওই তো এই সম্পর্কটাকে বয়েলের সূত্রের সাথে তুলনা করলো। এর সাথে পিয়ের, আচ্ছা আমি নাম মানে ভুল বলছি, সরি আমি নাম ভুল বলছি মোস্ট প্রবাবলি, তাহলে চার্লসের নামটা ঠিক হয়নি, একটু দেখতেছি। বয়েল বা চার্লকে, আচ্ছা হ্যাঁ, এটা বয়েল বলছে, এটা বয়েল বলছে, সরি সরি সরি, এটা বয়েল বলছে। বয়েল এই কথা বলে সেই খুশি, যে ব্যস্তানুপাতিক। তারপরে মিস্টার চার্লস আসলেন, মিস্টার চার্লস এসে বসলো যে আমার ভ্যারিয়েবল কয়টা আছে বলো তো, 3টা না? আচ্ছা, 3টা ভ্যারিয়েবল থাকলে আমার ভ্যারিয়েবল গুলো হচ্ছে ভি, পি এবং টি।
বললো যে দুইটা ভেরিয়েবল খেয়ে ফেললো, আমিও কিছু একটা সূত্রের উত্তর দেই। তখন চার্লস এসে বললো আমি এবার নিব হচ্ছে ভি এবং টি। চিন্তা করো, টেম্পারেচার যত বাড়াবা, একটা টেম্পারেচার বাড়লে অণুগুলো অস্থিতিশীল হয়ে যায় না, পরমাণুগুলো? তখন তারা কি করবে? খুব বেশি দ্রুত খুব দ্রুত ছোটাছুটি করে। হ্যাঁ, ছোটাছুটি করবে। তার মানে টেম্পারেচার যত বাড়াবা সে এক্সপ্যান্ড করার ট্রাই করবে না? জি ভাইয়া। হ্যাঁ, এক্সপ্যান্ড করার ট্রাই করবে। তো আমি যদি এটাকে আবদ্ধ না রাখি, সেক্ষেত্রে ভলিউম যদি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতো, সেটা আর একটু বিস্তৃত হবে না টেম্পারেচার বাড়াইলে? আর যত টেম্পারেচার কমাবো তত শ্রিঙ্ক করবে। এটা কি জাস্ট আণবিক তত্ত্ব দিয়ে আমি বলতে পারতেছি। এই সিম্পল থিওরিটাকে কে বলবো? চার্লস এসে বলে ইয়েস, এটা আমার নামে। তার মানে যত ভলিউম টেম্পারেচার বাড়াবো তার সাথে সাথে ভলিউম বাড়বে, যত কমাবো তত ভলিউম করবে। এটা হচ্ছে তাহলে আমার সমানুপাতিক খাতাটা সম্পর্ক। একটু সামনে নিয়ে আন। সমানুপাতিক হ্যাঁ, সম্পর্ক। ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, এখন আরেকটা সম্পর্ক বাকি রয়ে গেছে। ভিটি হইলো, ভিপি হইলো, এখন পিটি এর একটা সম্পর্ক লাগবে না, প্রেসার আর টেম্পারেচারের। অ্যাভোগাড্রো আসলো। আমরা চিন্তা করি এই বাক্সটার মধ্যে আমি যদি টেম্পারেচার বাড়ায় দিই, অণুগুলো অস্থিতিশীল হবে। অস্থিতিশীল হলে জোরে মুভ করবে, জোরে মুভ করলে আরো বেশি ফোর্সে আঘাত করা শুরু করবে না? প্রেসার বাড়বে। হ্যাঁ, তার মানে প্রেসার বেড়ে যাবে। এটা তোমাদের মোস্ট প্রবাবলি কেমিস্ট্রি বইয়ে অ্যাভোগাড্রোর নাম দিয়ে সূত্রটা দেয়া আছে, বাট এই বইয়ে আপাতত নাই, তোমার সিরিজ বই বলে নাই। অ্যাভোগাড্রো মোস্ট প্রবাবলি এই সূত্রটা নিজেদের নামে মেরে দিয়ে বলছে যে পি ইজ সমানুপাতিক কি টি। তো তিনটা সূত্র, ভি সমানুপাতিক টি, ভি সমানুপাতিক 1/p, পি সমানুপাতিক টি, এই টাইপের কিছু সূত্র তো দিয়ে ফেলছে। এই চাপীয় সূত্র যেটা পি সমানুপাতিক টি, সেটা অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রোর সূত্র, ঠিক আছে? এটা কেমিস্ট্রি বই ইনশাআল্লাহ পাওয়া, ফার্স্ট পেপারে ছিল আমাদের সময়, তোমাদেরটা আমি জানি না অ্যাকচুয়ালি, তোমাদের বই অনেক চেঞ্জ করছে। এই হচ্ছে খুব জিস্টে কথাগুলো বললাম, সূত্র মনে রাখা বা ভুলে গেলে কি সম্পর্ক, ধুমধাম জাস্ট সিম্পল তোমার গতিতত্ত্ব ইউজ করেই তুমি সবগুলো সূত্রের সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক বের করতে পারবা। এখন এখানে আমরা ইয়েতে আসি, লেখালেখি বাদ দেই, আমরা এখন কোথায় যাব? স্লাইডে। ভাইয়া, হ্যাঁ টি বলো। সমানুপাতিক কি এই সম্পর্কটা না আমি বুঝি নাই। কোনটা? টি টি সমানুপাতিক? 3 নাম্বারটা, 3 নাম্বারটা। জি ভাইয়া। আচ্ছা, 3 নাম্বার ক্ষেত্রে তুমি যখন টেম্পারেচার বাড়াও, মনে করো এই পাত্রটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমার গ্যাসীয় পদার্থগুলোর অণুগুলো ঘোরাঘুরি করতেছে। তুমি যখন টেম্পারেচার বাড়াও, অণুগুলো সেই টেম্পারেচার থেকে শক্তি অ্যাবজর্ব করে আরো বেশি গতিশক্তি লাভ করে, বা তাপ দিচ্ছ যখন টেম্পারেচার বৃদ্ধি করলো তখন সেটা গতিশক্তি লাভ করে এক্সট্রা, তাদের মুভমেন্টের স্পিড বৃদ্ধি পায়। এটা বোঝা যাচ্ছে না? জি। মুভমেন্ট যত জোরে করবে সে আঘাত করবেও তত জোরে না? আমি একটা গাড়ির স্পিড বেশি হলে সে জোরে আঘাত করবে না কোথাও কিছুর সাথে বাড়ি খেলে? জি ভাইয়া। আঘাত জোরে করলে আমার ফোর্সের পরিমাণটা বেশি হবে না? জি। ফোর্সের পরিমাণ বেশি হলে প্রেসার বেশি হবে। জি, তার মানে বুঝছি। টেম্পারেচার বাড়ার সাথে আমার প্রেসার বৃদ্ধি পায়, তাহলে সমানুপাতিক সম্পর্ক হবে, হ্রাস পেলে হ্রাস পায়। সেম ভাবে চিন্তা করলে হয়ে যাওয়ার কথা। আচ্ছা, মৌরি এসছে, অ্যাডমিট করে দিচ্ছি। অল অ্যাডমিট অপশন কি অন করে দেওয়া যায় না? বারবার কে কে ঝুলে থাকে দেখি না। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি বেসিক সূত্রগুলো মনে রাখার বিষয় চলে আসলো। এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে সূত্র দেওয়া হয়েছে। এখন আমার পিভি ইকুয়ালস টু এনআরটি সূত্র নিয়ে কথা বলতে হবে। তার আগে আমরা এই সূত্রগুলো একটু ইন ডিটেইল পড়বো বই থেকে। শেয়ারে যাই। ওকে, এই হচ্ছে বই, বই দেখা যাচ্ছে। তো আমরা তিনটা সূত্র দেখলাম, ভি সমানুপাতিক 1/p, ভি সমানুপাতিক টি, পি সমানুপাতিক। এখন বয়েলস কি বললো? ভি সমানুপাতিক 1/p, সেখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমরা একটা ধ্রুবক দেখতে পাই। ধ্রুবক দেখলাম, এই ধ্রুবকটার নামকরণ করলাম আমরা কি? কে। এই টার্মগুলো তো বুঝছো না, যে ভি সমানুপাতিক 1/p থেকে কেমনে কে লেখা যায়? জি ভাইয়া, বুঝি। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। একটু লিখে দেখাচ্ছি, চার্টটা বুঝাই দিই আগে, তারপর আমরা ওইটা দেখা দিব। এখন দেখো এখানে 4টা কার্ভ দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত বা রেক্টেঙ্গুলার হাইপারবোলা, যে নামটা বলছে। তোমরা কেউ কনিক্স পড়ছো এখনো? ম্যাথমেটিক্সের কনিক্স? জি ভাইয়া। নো। জি ভাইয়া, হালকা পড়া হয়েছে। হ্যাঁ,
হ্যাঁ না তোমরা হয় নাই মোস্টলি ভাইয়া। প্যারাবোলা দিয়ে হালকা বলা পড়ায়, তারপর লাস্টে হচ্ছে হাইপারবোলা থাকে, মাঝখানে ওই যে উপবৃত্ত আর পরাবৃত্ত অধিবৃত্ত এই তিনটা টার্ম থাকে আর কি ওখানে। তো এটা হচ্ছে অধিবৃত্ত 3 নাম্বার টার্ম, এটা মোস্ট প্রবাবলি অনেকে স্কিপ করে, আমি নিজেও আমার স্টুডেন্ট লাইফে অনেকটাই স্কিপ করছিলাম, লাস্টে গিয়ে পড়ছি হাইপারবোলা। হাইপারবোলা সূত্রগুলো একটু জটিল কম্পেয়ার টু প্যারাবোলা বা অধিবৃত্ত। তো যদি না পড়ে থাকো আমি ওই ডিটেইলে যাব না। কার্ভের আকৃতিটা দেখো, এই কার্ভটা একটু এরকম বেন্ড করে গেছে না, কেমন? আর এই কার্ভটা কিন্তু সরল রেখার মতো, এটা সোজা এটাও সোজা, বাট এটা বেন্ড করে গেছে। অধিবৃত্ত জিনিসটাই এরকম বেন্ড করে যাবে। এবং মনে রাখবা পি সমানুপাতিক 1/v, পি এর সাথে সমানুপাতিক সম্পর্ক হলে কার্ভ সবসময় লিনিয়ার লাইন পাবা, সমানুপাতিক সম্পর্কে লিনিয়ার লাইন পাবা, অধিবৃত্ত পাবা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে। আমার পয়েন্টটা বোঝা গেল আমি কি বললাম? ভাই একটু আবার ব্যস্তানুপাতিক হলে কার আমি ইয়াটা নিয়ে আসছি, তোর স্ক্রিনটা নিয়ে আসি। আমার হোয়াইট বোর্ডটা হয়ে গেলে ভাইয়া অনেক ইজি হবে, একটু কষ্ট করতে হবে এই কয়টা দিন, হোয়াইট বোর্ডটার জন্য প্যারা খাচ্ছি। হয়ে গেল, আচ্ছা সারা দেখা যাচ্ছে না? পি সমানুপাতিক হ্যাঁ 1/v, ভাইয়া দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার সম্পর্ক। পি কার সাথে সমানুপাতিক? 1/v এর সাথে সমানুপাতিক। তাহলে আমি যদি বলি পি ভি এর সাথে কি ব্যস্তানুপাতিক? হ্যাঁ সমানুপাতিক 1/v এর সাথে, ভি এর সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক। তো আমি ব্যস্তানুপাতিক। বলছি যখন সমানুপাতিক নিব, দুইটা সম্পর্ক সমানুপাতিক হবে, আমার কার্ভ হবে স্ট্রেট লাইনের মতো। আর যখন ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে আমার কার্ভ হবে অধিবৃত্তের মতো এরকম বাঁকা। বুঝতে পারো? ভাই এটা সবগুলোর ক্ষেত্রে? আমি এই চ্যাপ্টারে যা দেখছি সব সেম। এখন তুমি বলবা কেন? এটা ডিপেন্ড করে, এই সমানুপাতিক সাইনটা উঠাই দিলে আমি একটা কনস্ট্যান্ট বসাই না সবসময়, যেমন পি সমানুপাতিক 1/v লিখলাম, সেখান থেকে পি ইজ ইকুয়ালস টু সামথিং কে ইনটু 1/v লেখা যায়, সেখান থেকে লেখা যায় পি ভি ইজ ইকুয়ালস টু কে, এরকম লেখা যায় না? জি। হ্যাঁ জি আচ্ছা। ভাইয়া। বা একটা সমানুপাতিকের বদলে আমি লিখতে পারি P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3 সমান সমান, সবগুলা কি হবে? কে হয়ে যাবে। এইসব সূত্র ইউজ করে আমরা ম্যাথও করবো সামনে, হয়তো কেমিস্ট্রিতে কিছু ম্যাথ করছো হয়তো বা তোমরা। কিন্তু এটা হচ্ছে আমার সমানুপাতিক সাইন, কার সাথে? 1/v এর সাথে। এখন যে 1/v এর সাথে সমানুপাতিক সে কিন্তু v এর সাথে ব্যস্তানুপাতিক, এটা কমন সেন্স। 1/v v এর ব্যস্তানুপাতিক, দ্যাটস ওয়াই পি যদি এর সমানুপাতিক হয় ভি এরও ব্যস্তানুপাতিক হবে। কিন্তু সমানুপাতিক সাইন উঠালে তুমি যে ধরনের কনস্ট্যান্ট ইউজ করবা, ব্যস্তানুপাতিক সাইন উঠালে তুমি কিন্তু সেম কনস্ট্যান্ট ইউজ করবা না। তোমার বইয়ে কিন্তু এগুলো ইন ডিটেল লেখা নেই, বা আমরাও করি নাই, সিরিয়াসলি আমি নিজেও দেখি নাই ইন ডিটেল যে ব্যস্তানুপাতিক সাইনের বদলে কি বসে। বাট ওরা বলে দিচ্ছে যে ব্যস্তানুপাতিক সাইনের বদলে আমি প্যারাবোলা টাইপের, অধিবৃত্ত টাইপের একটা কার্ভ পাই। অধিবৃত্তটা এই কনস্ট্যান্ট ভ্যালুটা চেঞ্জের জন্য বা ব্যস্তানুপাতিক সম্পর্কটার জন্যই হয়, কারণ কনস্ট্যান্টটা ডিফারেন্ট হয়। বুঝাতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই এটা সরলরেখা কেন, এটা সরলরেখা কেন? পি সমানুপাতিক 1/v। এখন আমরা পড়ছি না y is equals to mx, সরলরেখার সূত্র। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি একটা কার্ভ দিচ্ছি আমার। আচ্ছা বইটা আমি দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে বই দেখা যাচ্ছে, সুইচ করলাম না। দেখা যাচ্ছে। এখানে দেখো প্লটিং এ আমি এখানে পি বসাচ্ছি আর এখানে ভি বসাচ্ছি তোমার, আর এখানে পি, এখানে হচ্ছে 1/v। তার মানে একটা কার্ভ আগে আমরা একটু বুঝি যে কার্ভে এক্স অ্যাক্সিস বরাবর যা বসানো হয় তার সাপেক্ষে আমরা কোনো কিছু চিন্তা করি, আর ওয়াই অ্যাক্সিসে কি পরিমাণ চেঞ্জ হয় সেটা দেখি। এখন দেখো পি সমানুপাতিক 1/v, তার মানে প্রেসার যত বাড়বে ভলিউম তত কি হবে? 1/v এর পরিমাণ তত বাড়বে, মানে 1/v মানে কি? ভলিউমের উল্টা, কমবে। কমবে। এখন কার্ভটা কি হচ্ছে যে পি এর ভ্যালু যত সামনের দিকে আগাচ্ছে, এক্স অ্যাক্সিসের এই দিকে যাচ্ছে, বাড়তেছে, 1/v এর ভ্যালু কি হচ্ছে? তত কমতেছে। বাড়তেছে। দেখো না, পি এর মান বাড়লে ভাইয়া ভি এর মান কমবে না, যেহেতু ব্যস্তানুপাতিক। কিন্তু তুমি প্লট করছো 1/v, নট ভি।
ও হ্যাঁ এই কার্ভে প্লট করতেছো কি 1/v, দ্যাটস ওয়াই পি এর ভ্যালু যত আগাচ্ছে সামনের দিকে এটা কি হচ্ছে উপরে দিয়ে যাচ্ছে না। জি মনে ভাইয়া করো এই পয়েন্টটি কি হচ্ছে, এইটা পয়েন্ট, এইটা 1/v এর ভ্যালু, তো 1/v এর ভ্যালু বাড়তেছে, পি এর ভ্যালু যত বাড়তেছে। আর পি, এটা হচ্ছে পি আর ভি এর কার্ভ, যেটা হচ্ছে পি ব্যস্তানুপাতিক 1/p। পি এর ভ্যালু যত সামনের দিকে গেল 1/v কি হচ্ছে তত নিচের দিকে নেমে গেল না, এদিকে আসতেছে না, জি ভাইয়া বুঝা যাচ্ছে। হ্যাঁ তুমি কার্ভের প্রত্যেকটা পয়েন্ট নিবা, যেমন এখানে এই পয়েন্টটা নাও, এর সাপেক্ষে এক্স, এর সাপেক্ষে ওয়াই, এই পয়েন্টটা নাও এক্স ওয়াই। কার্ভের ভ্যালু তো বুঝতে পারো না? জি ভাইয়া। ওকে, জি ভাই। তাহলে হোপসো কার্ভ দুটা বুঝতে পারছো। এইটা হচ্ছে আমার ব্যস্তানুপাতিকের কার্ভ, কোনটা, ফার্স্টেরটা। সেকেন্ডটা হচ্ছে সমানুপাতিক সম্পর্কের কার্ভ, 1/v এর সাথে কিন্তু পি সমানুপাতিক, ভি এর সাথে হচ্ছে পি ব্যস্তানুপাতিক। ওকে ফাইন, আর বলবো না, অনেক বেশি হয়ে গেছে। এখন থার্ড কার্ভটা দেখি আমরা। থার্ড কার্ভে আমার বলতেছে পিভি বনাম ভি কার্ভ, ভি এর সাপেক্ষে পিভি কে প্লট করছি। এখন আমরা দেখো খাতায় পড়ছি যে সরি, এই যে পিভি, পিভি সমান আমরা কে দেখলাম না, মানে পিভি একটা কনস্ট্যান্ট ভ্যালু সমান। জি ভাইয়া হ্যাঁ, তার মানে তুমি পিভি তে যেই ভ্যালুই দাও, লাইক ভি এর ভ্যালু যত বাড়াবা পি এর ভ্যালু ওই মাত্রায় কমে, তাদের গুণফল সময় সবসময় সেম থাকবে, সবসময় ফিক্স কে থাকবে। আমি যদি এখানে আসি, ভি এর ভ্যালু আমি যত বাড়াচ্ছি পি এর ভ্যালু তত ওইভাবেই কমতেছে, কমে পিভি এর ভ্যালুটা কনস্ট্যান্ট একটা ভ্যালু রাখতেছে, যেটা হচ্ছে এই লাইনটা ফিক্স না, ওয়াই এক্সিস বরাবর একটা ফিক্স ভ্যালু পাচ্ছ না। জি একইভাবে এই কার্ভে পি এর ভ্যালু যত চেঞ্জ হচ্ছে পিভি এর ভ্যালু কিন্তু ফিক্স, ফিক্স। তো এই কার্ভগুলো টাইম ইন করে, যেমন ফিক্স ভ্যালু থাকতেছে পিভি এর, এই কারণে একটা সরলরেখা সোজা, এটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, পি এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে 1/v এর ভ্যালু বৃদ্ধি হচ্ছে। এটা কি হচ্ছে, পি এর ভ্যালু বৃদ্ধির সাথে সাথে ভি এর ভ্যালু হ্রাস পাচ্ছে, কিন্তু অধিবৃত্তের মতো। বুঝা গেল চারটা কার্ভ? জি জি ভাই। ভাই। ভাইয়া তাহলে লাস্টের দুইটা কি মানে যখন মানগুলা স্থির থাকবে তখন? হ্যাঁ, যখন কোন একটা কিছু চেঞ্জের সাথে সাথে এটা চেঞ্জ হয় না, কারণ আমরা আমরা পিভিএ সূত্র কি পড়ছি, পিভিএ সমান সমান কে পড়ছি না, কনস্ট্যান্ট। জি জি ভাইয়া দ্যাটস ওয়াই এই কার্ভটাও কনস্ট্যান্ট, যে পিভি এর ভ্যালু কখনো চেঞ্জ হবে না, যে ভি এর ভ্যালু চেঞ্জ হোক পি এর ভ্যালু চেঞ্জ হোক, যেটা সাপেক্ষে প্লট করো পিভি হলো ফিক্স। ওকে, এই জি কথাগুলোই ভাই। তোমার বইয়ের এই জায়গাগুলো লিখছে, এই যে এখানে অনেক কিছু বলছে, এই কথাগুলোই বলছে। ওকে ফাইন, আমাদের বয়েলের সূত্র মোটামুটি কমপ্লিট। লেটস গো টু চার্লস। মিস্টার চার্লস এই সূত্র বানাইছে। চার্লস কিন্তু কিছু ইনফরমেটিভ কথা বলছে, আমরা আসলে চার্লসের ভাবে উড়ে দিতে পারি না যে একটা জিনিস ফিল করে এই সূত্র দিয়ে নিজের নামে চালাইছে, এরকম কিছু না। আচ্ছা বইয়ে ব্যাক করি। চার্লসের সূত্র, চার্লস, চার্লসের সম্পর্কটা কার সাথে কার ছিল, এতক্ষণ ভি আর পি এর সম্পর্ক করছি বয়েলে, চার্লসের পূর্ব ভি আর টেম্পারেচার টি এর সম্পর্ক। তার মানে আমি বলছিলাম টেম্পারেচার যত বাড়বে অণুগুলো তত লাফালাফি বেশি করবে এবং তারা এক্সপেন্ড করার ট্রাই করবে, তার মানে কি হবে, ভলিউম বৃদ্ধি পাবে। জি ভাইয়া। হ্যাঁ, তার মানে সমানুপাতিক টি সমানুপাতিক ভি অথবা ভি সমানুপাতিক টি। কিন্তু চার্লস একটা কথা আমাদের খুব ভালো করে বুঝাইছে, সে বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বৃদ্ধির জন্য ওর যে আদি ভলিউম থাকবে, মানে ইনিশিয়ালি যে ভলিউমটা থাকে, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রত্যেকটা বস্তু একটা ভলিউম আকার ধারণ করে থাকে। আমি 1 ডিগ্রি যদি বৃদ্ধি করি, ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে ভলিউম ছিল তার 1/273 অংশ করে সে বৃদ্ধি পায়। বুঝতে পারছো, এটা ছিল চার্লস একটা মানে ইনফরমেটিভ কথা বলছে, দ্যাটস ওয়াই সে বিজ্ঞানী। আমি আমার মতো ফিল করে শুধু বলে দেন যে এটা চার্লসের সূত্র। ভাইয়া মানে কি টেম্পারেচার যদি আমি বৃদ্ধি করি ওটার মান এক এক সময় এক একটা হবে না, নাকি তোমার কাছে কেমন? মনে হইতে পারে যে, মনে করে আমি তুমি একটা 0 ডিগ্রি একটা পাত্রের মধ্যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার মেনটেন করতেছো, সেই পাত্রের মধ্যে একটা গ্যাস রাখছো, তো সেই গ্যাসের ভলিউম ধরে নিচ্ছি ভি নট। আমি আমি একটু খাতায় যাচ্ছি, খাতায় দেখো অ্যাডভান্স সেকেন্ডারি ক্যামেরা। আচ্ছা আমার
আমার ভিডিওটা অফ করে দিচ্ছি আমি, লাগবে না। ওকে, দেখো এই হচ্ছে আমার একটা পাত্র, এই পাত্রের মধ্যে টেম্পারেচার ধরে নিচ্ছি 0°C। খেয়াল করো এখানে কেলভিন লিখছি নাকি সেলসিয়াস লিখছি, দ্যাটস এ ইম্পর্টেন্ট থিং, ভেরি ইম্পর্টেন্ট থিং, মাথায় রাখবা, কেলভিন সেলসিয়াসে ডিফারেন্স করবা না। আচ্ছা, এই অবস্থায় এই পাত্রে যে গ্যাসটা আছে, বা পাত্রটা তো আমি ধরে রাখছি, এটা মনে করো বেলুন, বেলুনের কথা চিন্তা করো, বেলুন কি এক্সপ্যান্ড হইতে পারে না? জি ভাইয়া। হ্যাঁ, তো বেলুন এক্সপ্যান্ড হতে পারে, ধরে নাও এটা একটা বেলুন টাইপের কিছু, মনে করো গোল্লা, সেটার মধ্যে গ্যাস আছে 0°C টেম্পারেচার, তখন এই বেলুনটার আয়তন যা হবে গ্যাসের আয়তন তাই হবে না? জি। সেটা হচ্ছে V0। এখন আমি 1°C টেম্পারেচার বৃদ্ধি করলাম, তার মানে আমার আয়তন বৃদ্ধি পাবে, কারণ V is সমানুপাতিক T। কি পরিমাণে বৃদ্ধি হবে বলছে 1/273 অংশ বৃদ্ধি পাবে, 1/273 অংশ বৃদ্ধি পাবে। ধরো আর ভাইয়া এখানে তো একটা হ্রাসের কথাও লেখা আছে, কোথায়? টেম্পারেচার কি মানে এখানে বলছে ওয়ান হ্যাঁ বাই। হ্যাঁ 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 হ্যাঁ, হ্রাস বৃদ্ধি দুটার ক্ষেত্রে এটা সত্য। আমি হ্রাসের কথাটা বলতেছিলাম, আমি একটা দিয়ে বুঝাচ্ছি আপাতত। তার মানে আমি 1°C বাড়লে আমার নেক্সট 1°C টেম্পারেচার আমার মানে টেম্পারেচার কি দাঁড়াবে? ফাইনাল টেম্পারেচার দাঁড়াবে আগে আগে সরি যে ভলিউমটা দাঁড়াবে, ফাইনাল ভলিউম হবে আগের ভলিউম প্লাস আগের ভলিউমের 1/273 অংশ বাড়বে, তার মানে আগের ভলিউমকে 1/273 দিয়ে গুণ করব। এইটাই হবে কি আমার ফাইনাল ভলিউম পাবো না যখন 1°C বৃদ্ধি করব? জি ভাইয়া। আচ্ছা, যদি আমি এখানে 2°C বৃদ্ধি করি, সে কিন্তু জাস্ট সিম্পলি টেম্পারেচারের সাথে এই একক করে যোগ হবে, এক এক 1/273 অংশ করে করে যোগ করবে অথবা হ্রাস করবে। 2° বৃদ্ধি করলে এখানে জাস্ট একের জায়গায় কি বসবে, জাস্ট 2 দিয়ে গুণ করবা এই টার্মটাকে। আবার ভাইয়া বুঝছি। 3° যদি হয় এখানে জাস্ট 3 দিয়ে গুণ করবা এই টার্মটাকে, তার মানে এইটুকু পরিমাণে বাড়বে, আদিটার সাথে যোগ হবে। আমরা সবসময় জিরো সাপেক্ষে হিসাব করতেছি কিন্তু, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, তো তোমাকে যদি 15°C টেম্পারেচারে একটা বস্তু দিয়ে দেয়, তখন কিন্তু তুমি যে হিসাবটা করবা সেটা 0° সাপেক্ষে তার যে পরিমাণে বৃদ্ধি পায় সেটাই হিসাব হবে, মাথায় রেখো। তো তোমাকে কোয়েশ্চেনে 15°C বলে দিলে তুমি ওইটাকে V0 হিসেবে ধরে নিতে পারো না, জি তোমাকে ভাইয়া অলওয়েজ বুঝতে 0° পারছি। সাপেক্ষে করতে হবে। হ্যাঁ, তো এটাকে খুব জেনারেলাইজ ফর্মে লিখতে হচ্ছে V is equals to V0 প্লাস থিটা বাই 273 ইন্টু V0। তো এখান থেকে আবার V0 টা কমন নিয়ে এটা একটা সুন্দর করছে যে 1 প্লাস থিটা বাই 273 এরকম লিখছে। আর এই যে অংশটা বৃদ্ধি পায় 1/273 পরিমাণ অংশ বৃদ্ধি পায়, এটাকে বলছে কি, একটা নামকরণ করছে, এটাকে বলছে গামা পি, এটাকে গামা পি নামে প্রকাশ করা হয়। এবং গামা পি হচ্ছে আয়তন, গ্যাসের আয়তন প্রসারণ সহগ স্থির চাপে। চাপটা কিন্তু ফিক্স থাকতেছে। এখন দেখো বয়েলের সূত্র যখন তুমি পড়তে যাবা, দুইটা প্যারামিটার নিয়ে কাজ করছে, ভি আর পি। চার্লস কাজ করছে দুইটা প্যারামিটার নিয়ে, ভি আর টি। তাহলে কিন্তু আমার প্যারামিটার কয়টা ছিল? তিনটা, ভি, পি আর টি, তিনটা। তো একটা প্যারামিটার কিন্তু বাইরে থাকতেছে, ওই প্যারামিটারটাকে তারা সবসময় স্থির ধরছে। যে ভি আর পি নিয়ে কাজ করলে আমরা বলবো স্থির তাপমাত্রায়, ভি আর টি নিয়ে কাজ করলে আমরা বলবো স্থির চাপে, পি আর টি নিয়ে কাজ করলে আমরা বলবো স্থির আয়তনে। তো যে প্যারামিটারটা আমি নিব না সেটাকে স্থির বানায় দিব। তো এটাই হচ্ছে ওদের সূত্র। তাহলে আমরা বয়েলের সূত্রটা বুঝলাম, চার্লসের সূত্রটাও মনে হয় বোঝা গেল। এখন ভাইয়া একটু খাতাটা নিচে করেন, আমি লাস্টের সূত্রটা উঠাতে পারিনি। আচ্ছা আমি খাতার ছবি দিয়ে দিব ভাই আপু, সমস্যা নেই, খাতার ছবি দিয়ে দিব। খাতার ছবি দিয়ে দিব, ছবি তুলে দিয়ে দিব, তখন কষ্ট করতে হবে না, পিডিএফ করে দিব। আচ্ছা, এই গেল অবস্থা। দেন শেয়ারে যাই। আমরা অ্যাকচুয়ালি এতটুকু পর্যন্ত করছি।
এই যে এই সূত্রটা বললাম না, v0/273, এই যে এটুকু পর্যন্ত দেখাইছি না আমি তোমাদেরকে? জি ভাইয়া। আচ্ছা, তারপর আবার যে সেটা একটু মডিফাই করছে, এখানে যোগ করছে, যোগ করার পরে এই দেখো 273 প্লাস থিটা আসছে। আমরা জানি 0°C সমান সমান 273 কেলভিন, জানি না? জি তো থিটা প্লাস 273 মানে কি কেলভিন টেম্পারেচারে কি টি হয়ে যায় না? তো এখানে জাস্ট এটাকে ক্যালভিনে রূপান্তর করছে। ক্যালভিনে রূপান্তর করে বলছে যে ভি সমানুপাতিক টি যখন টিটা ক্যালভিন টেম্পারেচারে প্রকাশ করা হয়, মাথায় রাখবা। ভি সমানুপাতিক টি যখন টিটা ক্যালভিন টেম্পারেচারে প্রকাশ করা হয়। আচ্ছা, তারপরে এই কথাটাই বলছে ক্যালভিন তাপমাত্রা সমানুপাতিক। কথাটা দেখছো এখানে কিন্তু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সমানুপাতিক লিখলে ভুল হবে, কারণ এখানে একটা প্লাস থিটা আছে, তখন কিন্তু সমানুপাতিক হয় না সম্পর্ক। ক্যালভিন টেম্পারেচারের ক্ষেত্রে সমানুপাতিক হয়। এখন দেখি আমরা এই কার্ভটা দেখি। এখানে দুইটা কার্ভ দেখা যাচ্ছে, কার্ভ গুলো দেখে কি কারো কোনো মনে হচ্ছে যে কেন এই কার্ভটা এরকম হইলো? একটা কার্ভ কেমন জানি বিশাল জটিল জটিল লাগতেছে একটু হালকা, আর এই কার্ভটা অনেক ইজি ইজি লাগতেছে। এই দুইটার ডিফারেন্স জানো তোমরা কেউ? এই দুইটা কার্ভের ডিফারেন্স কি? ভাই একটা ঋণাত্মকের একটা দিকে নিচ্ছে, আরেকটা ক্যালভিন, হ্যাঁ ওরকমই। একটা হচ্ছে সিম্পলি ক্যালভিন টেম্পারেচারে প্লট করা, আর একটা হচ্ছে সেলসিয়াস টেম্পারেচারে প্লট করা, আর কিছুই না। চলো আমরা খাতায় দেখি জিনিসটা। আচ্ছা, সরলরেখা খুব সবাই পড়ছি হোপসো। সেই সরলরেখার খুব জেনারেল একটা সূত্র ছিল y is equals to mx plus c প্লট। কে এত মেসেজ দিচ্ছে আমি জানি না। mx plus c। আচ্ছা, একটা সরলরেখা কিভাবে প্লট করে? এরকম x অ্যাক্সিস থাকে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিস, এটা পজিটিভ y অ্যাক্সিস, এটা নেগেটিভ y অ্যাক্সিস। তারপরে আমরা বলি m টা হচ্ছে ঢাল, y অ্যাক্সিস আর x অ্যাক্সিসটা ভ্যারিয়েবল, c একটা কনস্ট্যান্ট। এই c কনস্ট্যান্টটা কি মেজার করে? যে y অ্যাক্সিসের কোন অংশ দিয়ে সরলরেখাটা ছেদ করে যাবে, তাই না? তার মানে জি c এর ভ্যালু যখন 0 হয় সরলরেখাটা এই মূল বিন্দু দিয়ে যায়, এরকম হবে অথবা এরকম হবে, যেভাবে হোক সবসময় এই বিন্দুটা দিয়ে যাবে। c এর ভ্যালু যদি মনে করো 3 হয়, সরলরেখাটা y অ্যাক্সিস বরাবর 3 অ্যাক্সিসের উপর দিয়ে যাবে। যদি -3 হয় তাহলে নিচে দিয়ে যাবে মাইনাস। তো সি টাইপের যদি একটা টার্ম থাকে সরলরেখা হলে, যেরকম একটা ছেদ করে যাবে, ধরে নিচ্ছি এরকম একটা সরলরেখা হবে। আচ্ছা, আমার যখন থিটা ডিগ্রি সেলসিয়াসে আমার ভি এর সূত্রটা কি ছিল? ভি ইজ ইকুয়ালস টু ভি নট, সূত্রটা ছিল হচ্ছে ভি নট বাই 273, তারপর হচ্ছে 273 প্লাস থিটা এরকম, অথবা গুণ করে দিলে আমি পাই ভি নট প্লাস থিটা বাই 273 ইন্টু ভি নট, এরকম পাচ্ছি না? জি ভাইয়া। এখন এই থিটাটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এটা পরিবর্তন করি, আর এটা হচ্ছে আমার ফাইনাল ভলিউম, এটা টেম্পারেচারের সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। এই ভি নটটা কিন্তু আনচেঞ্জেবল, মানে আদি টেম্পারেচার 0°C তাপমাত্রায়। সো দিস ইজ এ কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট। আচ্ছা, আমার এই ইকুয়েশনটার সাথে এই ইকুয়েশনটার কি মিল আছে? এই ভি নটটার সাথে সি এর মিল আছে না? এই ভি নটটাই আমার এই জায়গাটা ফিক্স করে, যে 0°C টেম্পারেচারে আমার ভলিউম, এখানে ভি প্লট করতেছি আমি ওয়াই এক্সিস বরাবর, এক্স এক্সিস বরাবর আমি ক্যালভিন টেম্পারেচার প্লট করতেছি, সরি থিটা টেম্পারেচার প্লট করতেছি ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে? তার মানে এই ভি নটটা আমাকে এটা নির্দেশ করলো থিটা বাই এই যে 1/273 বা ভি নট বাই 273। ভি নটের একটা ভ্যালু আছে, মনে করতেছি গ্যাসের আদি আয়তন হচ্ছে 1 মিটার কিউব ধরে নিলাম, তাহলে 1/273 হচ্ছে তোমার একটা কনস্ট্যান্ট ভ্যালু। আর আর থিটা হচ্ছে আমার কি ভ্যারিয়েবল, থিটা হচ্ছে আমার ভ্যারিয়েবল, এইদিকে যেটা ভ্যারি করতেছে। তো 1/273টা হচ্ছে আমার সরলরেখার এম বা ঢাল। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, সেই ঢালটা কি হয়, ঢালের কারণে এটা কতটুকু এরকম মুভ করবে, উপরে হবে নাকি নিচে হবে, এই জিনিসটা বোঝা যায়। তো এমটা ফিক্স হয়ে গেল 1/273 দিয়ে,
আর এটা হচ্ছে ছেদকারী, তো আমি এখানে থিটাটা কোনটা বের করতে পারবো, এম দিয়ে হচ্ছে ট্যান থিটা দিয়ে আমি ইচ্ছা করলে এখান থেকে কোনটা ইউজ করতে পারি। তো আমি যখন এটাকে বর্ধিত করে দিব একসময় এর সাথে এই পয়েন্টটা কি করবে, ছেদ করবে। তো তুমি এটা কমন সেন্সে চিন্তা করো, এটা হচ্ছে 0°C, এই পয়েন্টটা কত হয়, বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে এটা হচ্ছে -273°C। আচ্ছা, এখন -273°C তাপমাত্রায় আমার ভলিউম কি হয়ে যাচ্ছে, ওয়াই এক্সিস এর ভ্যালু 0 হয়ে যাচ্ছে না? ওয়াই এক্সিস এর ভ্যালু 0 হয়ে যাওয়া মানে হচ্ছে ভলিউম 0 হয়ে যাওয়া, কারণ ওয়াই এক্সিস এর ভলিউম প্লট করতেছি। তো আমার -273 যদি ভলিউম 0 হয়ে যায়, আমি যদি আরো টেম্পারেচার কমাই, তখন আমার কার্ভটা কি হবে, নিচের দিকে চলে যাবে না এই দিকে প্লটিং করার জন্য? তো মাইনাস ভলিউম বলে কি বাস্তবে কিছু সম্ভব, মানে এটা কি কোনো অস্তিত্ব থাকতে পারে? থাকতে পারে না। না। তো আমরা ধরতে পারি যে পৃথিবীতে না, পুরো মহাবিশ্বে -273 এর নিচে কোনো টেম্পারেচারের অস্তিত্ব থাকতে পারে না। কারণ যদি এর থেকে বেশি টেম্পারেচার অস্তিত্ব থাকে, ওখানে আমি যদি কোনো পদার্থ নিয়ে যাই, এটা একটা অবাস্তব সিচুয়েশন ক্রিয়েট করবে যে মাইনাসে ভলিউম আসবে। তো এখান থেকে বিজ্ঞানীরা তাত্ত্বিকভাবে প্রমাণ করছেন যে তুমি পৃথিবীর যেখানে যাও বা পুরো মহাবিশ্বের যেখানেই ঘুরো, -273 এর নিচে কোনো টেম্পারেচার পাবা না। তো আমাদের পুরো মহাবিশ্বের সর্বনিম্ন টেম্পারেচার কত হইতে পারে, -273°C। এই টেম্পারেচারটাকে আমরা 0 ধরলে, যে 0 ধরে এইদিকে মানে কি করলাম, এই এই ওয়াই এক্সিসটাকে একটু এদিকে সরাই না প্লট করছি, এরকম করে প্লট করছি, তখন যে নতুন একটা স্কেল পাওয়া যায় এক্স এক্সিসের, সেটাকেই আমরা বলি ক্যালভিন এক্সেল, ক্যালভিন স্কেল। এবং ক্যালভিন স্কেলে 0 ভ্যালু 0 ক্যালভিন হয়ে যায়, তখনই -273°C কে আমরা বলি 0 ক্যালভিন। এবং এই টেম্পারেচারটা হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন টেম্পারেচার, এই টেম্পারেচারের নাম হচ্ছে পরম তাপমাত্রা। বুঝা গেল? জি পরম, ভাইয়া। ফিক্স, এর নিচে কিছু হয় না। আর এই ক্যালভিন যে স্কেল নামকরণ করলাম, এটাকে বলে পরম স্কেল। তো পরম ওয়ার্ডটা কেমনে আসছে বোঝা গেল, যে মহাবিশ্বের এর নিচে কিছু হইতে পারে না, এই কারণে এই জিনিসটার নাম পরম দিছে। আসলে আমরা একটু বইয়ে আসি, সুইচ করতেছি না, সুইচ যদি বুঝতে বেশি প্রবলেম হয় তখন সুইচ করব। আমার মনে হয় একটু জুম আউট করলে তোমাদের সুবিধা হতো, তাই না? ভাইয়া পরে লেখা বুঝ হ্যাঁ, পরে লেখা বুঝতে সমস্যা হবে, এটা নিয়ে একটা প্রবলেম হবে। আমি লেখার ছবি সব পাঠাই দিব, আর আমি আলটিমেটলি বোঝানোর সময় যা কাজ করি, দিন শেষে লেখা দেখলে কিন্তু বুঝবা না, ওই মুখেই বল এখন কি অবস্থা করে ফেলছি। ফ্রেশ কিছু না, ফ্রেশ কপি ওটা আলাদা করে লিখে দেওয়া যাবে, একটা সমস্যা নেই। আচ্ছা, তো আমি যা বললাম এখানে এই টপিক গুলো কভার হয়ে যায়, দেন এখানে যে কথাগুলো বলছি সেটা কভার হয়ে যায়। এই দেখো, মুভ করার পরে আমার 0 থেকেই চলে আসলো, এই পয়েন্টটা চলে আসছে না, এই পয়েন্টটা 0-তে চলে আসছে। এবং এটা হচ্ছে ক্যালভিন টেম্পারেচারের সিম্পল প্লটিং। এখানে একটু পড়বা, আমি অবশ্যই চাই তোমরা বই পড়ে আমাকে কোয়েশ্চেন করবো অনেক অনেক। আমার এই কথাগুলো এখানে বলা আছে। ওকে, চাপীয় সূত্র কি হচ্ছে, ওই যেটা আমি বলছিলাম ইয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলছিলাম, গ্যাস সূত্রে, যে চাপীয় সূত্র ছিল পি সমানুপাতিক টি। ভি সমানুপাতিক টিতে যে কথাগুলো বলছি, পি সমানুপাতিক টিতে এক্স্যাক্টলি সেম কথা, সেম। অ্যাভোগাড্রো জাস্ট কপি মারছে চার্লসে, বলছে ভাই আমি চার্লসের সূত্রটা পাইছি, এখানে জাস্ট ভি এর জায়গায় পি বসাই দিই। তাহলে আমার কি অবস্থা হবে, সেম সূত্রটাই হবে 1/273। এখন এখানে হয় টেম্পারেচারের সাথে ভলিউম চেঞ্জ হয়, এখানে টেম্পারেচারের সাথে প্রেসার চেঞ্জ হয়। তো এটা হচ্ছে, এখানে একটা স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ করছি না আমরা, স্থির চাপে আয়তন প্রসারণ সহগ, ওখানে হচ্ছে স্থির আয়তনে গ্যাসের চাপ প্রসারণ সহগ। জাস্ট ওই পি থাকার কারণে, ভি এর জায়গায় পি এর কারণে নামটা এভাবে চেঞ্জ করছে। এবং ওইখানে গামা ভি এর জায়গায় নামকরণ করছে কি, গামা ভি না, গামা, এটা ছিল হচ্ছে গামা পি, ওটা হচ্ছে গামা ভি। এখন বলবো যে ভাইয়া গামা পি একটা আর এটা গামা ভি, এটা কেমনে করছে? যখন ভি সমানুপাতিক টি আমরা সূত্র ইউজ করি, তখন বলতেছি গামা পি, কারণ প্রেসারটা কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট দেখে গামা পি, পি সমানুপাতিক টিতে ভলিউম কনস্ট্যান্ট, তাই গামা ভি। বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, এই কথাগুলো এখানে বলছে। এই তোমাদেরকে একটা কথা মাস্ট, যতটুকু পড়াবো ওটার পরে অবশ্যই বই রিড করতে হবে। পড়ার পরে হোপসো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কোয়েশ্চেন নিয়ে আসতে হবে পরের ক্লাসে, এটা মানে মাস্ট, এটার কোনো বিকল্প নাই। যে কথাগুলো বলছি তো এটাই, আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না, এখানে যা যা এক্সপ্লেন করছি, এখানে কার্ভটাও সেম হবে, জাস্ট পি এর জায়গায় ভি বসাবা, আর কিচ্ছু না।
সরি ভি এর জায়গায় পি বসাবা। এটাই হচ্ছে চাপীয় সূত্র অথবা অ্যাভোগাড্রোর সূত্র। ওকে, নেক্সট টপিক, প্রমাণ তাপমাত্রা এবং চাপ। প্রমাণ তাপমাত্রা কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। একটা পড়ছি পরম, নামের সাথে কখনো মিক্স করবা না। একটা হচ্ছে প্রমাণ আর একটা হচ্ছে পরম। আগেরটা পড়লাম কি পরম। প্রমাণে কি হয়, এসটিপি বা এনটিপি বলে এটাকে, ন্যাচারাল টেম্পারেচার প্রেসার অথবা স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার, একই জিনিস। স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে কি হয়, আমার টেম্পারেচারটা হচ্ছে 0°C, বা যে টেম্পারেচারে পানি জমে বরফ হয়ে যায়, এটা কি হইলো? হ্যাঁ তাই, যে টেম্পারেচারে পানি জমে বরফ হয়ে যায় বা অথবা বরফ গলে পানিতে পরিণত হয়, সেই টেম্পারেচারের নামকরণ করছে প্রমাণ তাপমাত্রা। আর প্রমাণ চাপ কি, এগুলো যে সংজ্ঞায়ন, এগুলো ফিক্সেশন, মানে এগুলো সাপেক্ষে আমি অন্য কিছু প্রকাশ করবো, এই জন্য একটা ফিক্স করছে। সমুদ্র পৃষ্ঠের 45° অক্ষাংশ, এখন অক্ষাংশ দ্রাঘিমাংশ কি এই কোয়েশ্চেনটা আসতে পারে। এটা তোমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখো, ওখানে দেখবে অনেকগুলো দাগ দেওয়া আছে অক্ষাংশ দ্রাঘিমাংশ ওখান থেকে। তো যাচ্ছি না, ডিটেইলে যাচ্ছি না, 45° অক্ষাংশ ধরলে আরেকদিন বলবো। এটা একটা ইনফরমেশন, পরে একদিন বুঝাবো। অক্ষাংশে এত কেলভিন টেম্পারেচারে, এই টেম্পারেচারে তুমি যদি বায়ুচাপ মাপো, তখন যে বায়ুচাপটা উলম্ব অবস্থাতে এত মিলিমিটার উচ্চতা বিশিষ্ট শুষ্ক পারদে যে চাপ দেয়। আচ্ছা, আমি যখন পানি নেই, একটা পাত্রে যখন পানি নেই, পানি যখন বেশি পরিমাণে দেই, তখন আমার হাতের উপর প্রেশার বেশি পড়ে না? আর পানি যখন কম পরিমাণে নেই, তখন হাতের উপর প্রেশার কম পড়ে। তো তুমি এখানে যাবা, পরিবেশের টেম্পারেচার হবে এটা, কারণ টেম্পারেচারের উপরে কোনো একটা বস্তু এক্সপেন্ড করতে পারে, বস্তুর প্রেশার বাড়তে পারে। তো টেম্পারেচারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অবস্থান একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ আবহাওয়ার একটা বিষয় থাকে, দ্যাটস ওয়াই। প্লাস সমুদ্র পৃষ্ঠের উপরে থাকলে গ্র্যাভিটেশনের ফোর্সের একটা প্রভাব থাকে। তুমি যদি এভারেস্টের চূড়ায় যাও, এক ধরনের গ্র্যাভিটেশন ফোর্স কাজ করবে। তুমি যদি সমুদ্র পৃষ্ঠে থাকো, তখন গ্র্যাভিটেশন ফোর্স টোটালি ভিন্ন। তো এটাও ফিক্স করা লাগছে। তারপর বলছে যে ওখানে যদি আমি 776 মিলিমিটার পারদ নেই হাতে, সেটা আমার উপর যেই প্রেশারটা দিবে, কি ধরনের পারদ নিব, শুষ্ক এবং বিশুদ্ধ নিলে আমার যে প্রেশারটা পাবো, সেই প্রেশারটার নাম হচ্ছে প্রমাণ চাপ। ওই প্রেশারটার নাম হচ্ছে প্রমাণ চাপ। তো 760 মিলিমিটার পার স্তম্ভ চাপ, এগুলো মুখস্থ টার্মের বিষয়। তো আচ্ছা ভাইয়া, 45° অক্ষাংশই কেন নিল? এটা ফিক্সেশন, জাস্ট ফিক্সেশন। এগুলো হয়তো বা তারা ভৌগোলিক ভাবে জি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে এই জিনিসটা নিচ্ছে, কারণ আমার গ্র্যাভিটেশনাল ফোর্সটা এখানে খেয়াল করতে হবে। বলছি না, বিভিন্ন স্থানে গ্র্যাভিটেশনাল ফোর্সটা বিভিন্ন হয়, জি এর ভ্যালু চেঞ্জ হয় না, তুমি উঁচা নিচে জায়গার উপর ডিপেন্ড করে হালকা চেঞ্জ হয়। এটাতে একেবারে ফিক্স একটা টার্ম রাখতে হবে, এটা সাপেক্ষেই পুরো দুনিয়ার সবকিছু সংজ্ঞায়ন হবে। প্রেসারের আদর্শ বলে একটা কথা আছে, দ্যাটস ওয়াই অক্ষাংশের কথা বলতে। আচ্ছা ঠিক আছে। অক্ষাংশ দিয়ে আসলে একটা নির্দিষ্ট স্থানকে বোঝায়, পৃথিবীর একটা নির্দিষ্ট স্থানকে ফিক্স করে। আচ্ছা, তারপরে এটা ছিল কি পারদস্তম্ভ চাপ। তো পারদস্তম্ভ চাপের ক্ষেত্রে এটা এক ধরনের প্যারামিটার বা একক, এটা হচ্ছে চাপ প্রকাশের একটা একক, মিলিমিটারে প্রকাশ করলাম। এখন এটাকে যদি সেন্টিমিটারে প্রকাশ করো, তাহলে এটা 76 সেন্টিমিটার হয়ে যাবে না? এখন এটাকে আবার ইংরেজিতে এভাবে লিখানো হিসেবে 76 সেন্টিমিটার হাইড্রাস ডাইনাম প্রেসার, এমন করে লেখে। তোমাদের বিভিন্ন অবজেক্টিভ হয়তো আসতে পারে। আচ্ছা, তারপরে কি করলো, বললো যে এটার আরো অন্য বিভিন্ন টাইপের প্রকাশ আছে, যেমন আমাকে এখন এসআই এককে প্রকাশ করতে হবে। হাইড্রা ওটা কিন্তু এসআই একক না, এসআই তো হচ্ছে চাপের প্যাসকেলে কনভার্ট করার জন্য এই যে এইচ রো জি সূত্রটা আমরা পড়ছিলাম, কি আর্কিমিডিসের সূত্র পড়ছিলাম। আর্কিমিডিসের একটা অধ্যায় ছিল, ওখানে হচ্ছে পানির বিভিন্ন পয়েন্টে প্রেসার নির্ণয়ের সূত্র ছিল এইচ রো জি। তোমরা মনে হয় এটা এসএসসি তে পড়ে আসছো। জি জি ভাই। ভাইয়া, চ্যাপ্টার 6। হ্যাঁ, চ্যাপ্টার 6। ওই এইচ রো জি সূত্রে অ্যাপ্লাই করছে। দেখো এইচটা কি, 76 মিলিমিটার লম্বা একটা পারদ স্তম্ভ, দ্যাটস ওয়াই 76 মিটার। রো কি, পারদের ঘনত্ব। জি হচ্ছে আমার ওই জায়গার জি, দ্যাটস ওয়াই আমার অক্ষাংশ ফিক্স করছে। এইসব মিলাইয়া গুণটুন করে এই ভ্যালুটা আসছে। এটা হচ্ছে আমার তোমার এসআই এককে প্যাসকেলের ভ্যালু 101325 প্যাসকেল প্রেসার। এখন 101325 কে আবার ওই যে 10 টু দি পাওয়ার দিয়ে লিখতে আর কি। যাই হোক, এটা মুখস্থ টার্ম, কিভাবে আসছে বোঝা গেছে, হোপস তো, সমস্যা নাই। এখানে অনেকগুলো টার্মে প্রকাশ করছে। দেখো এনটিপি নামেও পরিচিত, প্রমাণ চাপ তাপমাত্রা। তো এসটিপি এনটিপি এই কথাগুলো সব হচ্ছে সেম কথা, কখনো মিক্স করবা না। প্রমাণ আর পরমে মিক্স করবা না। প্রমাণ হচ্ছে 0°C, পরম হচ্ছে 0 কেলভিন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট টপিকে আসি,
আদর্শ এবার আসি আদর্শ গ্যাসের সমীকরণ, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এইটা কথা যে আমরা বলছি এতক্ষণ ধরে আমরা কি কি পড়লাম, বয়েলের সূত্র পড়ছি, চার্লসের সূত্র পড়ছি, তারপরে আরেকটা চলছে চাপ সূত্র যেটা হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র পড়ছি। এই সূত্রগুলোকে কম্বাইন করা হয়েছে, যারা আল্লাহ ডিস্টিং ভাবে কথাগুলো বলছে সেগুলোকে কম্বাইন করে বলতে আদর্শ গ্যাসের সমীকরণ। যারা বয়েল এবং চার্লসের সূত্র একসাথে যে কোনো টেম্পারেচার এবং চাপে মেনে চলে তাদেরকেই বলে আদর্শ গ্যাস। তো আদর্শ গ্যাসের আরেকটা সংজ্ঞা আমরা জানতে পারলাম। আগে জানছিলাম যে হাই টেম্পারেচার এবং লো প্রেসারে সব একই ধর্ম প্রকাশ করে। তো একই ধর্ম মানে কি, যে এই যে সম্পর্কগুলো পি এর সমানুপাতিক ভি, পি বা পি সমানুপাতিক 1/v, পি সমানুপাতিক টি, এই টাইপের যে সম্পর্কগুলো আছে এগুলো যেই সব গ্যাসগুলোই মেনে চলে তাদেরকে আমরা আদর্শ গ্যাস বলি। এবং এই যে এই সমানুপাতিক সম্পর্কগুলো থেকে কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্রটা প্রতিপাদিত হয়েছে এবং বলছে যে এটাই আদর্শ গ্যাসের সমীকরণ, কারণ এই সমীকরণ সব আদর্শ গ্যাস মেনে চলবে। এখন আমরা দেখি আদর্শ গ্যাসের সংজ্ঞা এখানে খুব সুন্দর করে লেখা আছে যে যারা যুগ্মভাবে এই দুইটা সূত্র মেনে চলে তাদের সে আদর্শ গ্যাস বলে, বা পিভি ইজ ইকুয়াল টু হোয়াট এভার। আমরা এখন প্রমাণে আসি, প্রমাণটা আগে দেখি। ফার্স্টে আমরা কি পড়লাম, বয়েল বলছে ভি ইজ সমানুপাতিক 1/p, চার্লস বলছে ভি ইজ সমানুপাতিক টি। আচ্ছা, এখন সমান অনুপাতের সূত্র অনুযায়ী কি হয়, যেখানে যেহেতু ভি ভি দুইটা সেম, আমি লিখতে পারি ভি ইজ লিখতে পারি ভি ইজ সমানুপাতিক টি বাই পি, লেখা যায়? জি ভাইয়া। আচ্ছা, এখন এই সমানুপাতিক সাইন আমি যদি উঠাই দিই একটা কনস্ট্যান্ট আসবে টি বাই পি আসলো। এখন এই 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 সবগুলো ভ্যারিয়েবল না, কনস্ট্যান্ট হচ্ছে কে, মাঝখানে কে, এটা আমার কনস্ট্যান্ট। আমি যখন সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো ভ্যারিয়েবল গুলো, তখন আমার আসবে ভিপি বাই টি ইজ ইকুয়াল টু কে। এখন আমরা যে পিভি ইজ এনআরটি টার্মে যাব, সেটার জন্য আমার আসতেছে পিভি, ভিপি কে পিভি লিখতে চাচ্ছি, পিভি ইজ ইকুয়াল টু কে টি। এখন কিছু একটা কাহিনী হবে। আচ্ছা, এই সূত্রটা আমরা পাইলাম না, নতুন একটা সূত্র পাইলাম ক্লাস থেকে, বয়েল এবং চার্লসের সূত্র যখন আমরা একত্র করলাম তখন আমি পিভি সমান সমান কেটি সূত্রটা বের হয়ে আসলো। এখন এইটা কিসের জন্য, এখানে পি এবং ভি ইচ্ছা মতো, বস্তুর ভর সম্পর্কে কোনো কথা বলা নাই। যে কোনো ভরের একটা গ্যাস নিবা, তাদের জন্য এই ভি সমানুপাতিক 1/p। এখানে কি ভর স্থির ছিল? ভর স্থির ছিল, বাট নির্দিষ্ট ছিল না। স্থির ভর আর নির্দিষ্ট ভর কথাটা সেম না। কেমন? স্থির মানে হচ্ছে আমি 10 কেজি নিলাম, আমি 15 কেজি নিলাম, কিন্তু 15 কেজির মধ্যে আমি চেঞ্জ করব না। আর নির্দিষ্ট মানে হচ্ছে যে কোনো জায়গায় আমি 1 কেজি নিব, এই নাম্বারটা ফিক্স। বুঝা গেল? এখানে জিনিসটা স্থির বাট নির্দিষ্ট না। তো এম যদি আমি একটু ডিফারেন্ট চেঞ্জ করে দিই, মানে 15 কেজি বা 10 কেজি নিয়ে নিই, যখন 15 কেজি নিব তখন এক ধরনের মানে সূত্র এখানে কে এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে সেই অনুযায়ী। কেটা ওই ধরনেরই একটা কনস্ট্যান্ট যেটা এই ভরের উপর ডিপেন্ডেন্ট। এখন আমি চাই যে ভরের উপরও ডিপেন্ড করবে না এই সূত্র, তখন আমাকে কে থেকে ভরটা বের করে আনতে হবে। এখন আমাদের কোয়েশ্চেন হচ্ছে মোল, এক মোল বা মোল জিনিসটা কি, বা মোলার বলতে কি বুঝো? তোমাদের কারো আইডিয়া আছে মোল সম্পর্কে? ভাইয়া আছে, বাট এখন জিজ্ঞাসা করলে বলতে পারবো না। আচ্ছা, প্রবলেম নাই। অ্যাভোগাড্রো সংখ্যা সম্পর্কে আইডিয়া আছে? 6.603 × 10⁻23। জি ভাইয়া, ওটা আছে। আচ্ছা, অ্যাভোগাড্রো ভাইয়া কি বলছিলেন? অ্যাভোগাড্রো বলছিলেন যে কোনো একটা গ্যাসের এতগুলো, যেই সংখ্যাটা বললাম 6.603 সামথিং 023 × 10⁻23, এতটি অণু থাকে এবং এতটি অণুর যে ভর তাকে এক মোল বলে, এরকম একটা কথা বলছিল না অ্যাভোগাড্রো ভাইয়া? জি। এবং এবং সেটা হচ্ছে আণবিক ভর। একটা গ্যাসের আণবিক ভরের মধ্যে এতগুলা ইয়া থাকে, অণু থাকে, এরকম কিছু বলছিল না? আচ্ছা যাই হোক, ভুলে গেছে হয়তো, বা একটু রিভাইজ করতে হবে এটা কেমিস্ট্রি থেকে তোমাদের। তো যেটা হয়, মোলকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করে n ইজ ইকুয়ালস টু m/m। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্স দিয়ে বোঝার ট্রাই করি।
এম হচ্ছে কোন বস্তুর ভর, এম হচ্ছে তার আণবিক ভর, এ হচ্ছে মোল সংখ্যা। এবার চিন্তা করো, মোল হচ্ছে কোন একটা বস্তুর পরিমাপ, পরিমাপের একটা নতুন সিস্টেম। ভর যেমন একটা বস্তুর পরিমাপ, ভর বেশি হওয়া মানে কি বস্তুর পরিমাণ বেশি, ভর কম হওয়া মানে বস্তুর পরিমাণ কম। মৌলও একই রকম একটা পরিমাপ, কিন্তু একটু বৃহৎ আকারে। কার সাপেক্ষে? আণবিক ভরের সাপেক্ষে একটা পরিমাপ, বা আণবিক ভরের সাপেক্ষে কতটুকু ভর কার আছে। মনে করো আমি কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কেউ আমাকে বলতে পারবা? ভাই 44 মেবি। 44, নাইস, 44 গ্রাম। তার মানে আমি যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নেই, আমি 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিলাম, একই কথা। বুঝা গেল? কারণ কি? জি ভাই। আমি হাতে নিলাম 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর, 44 গ্রাম থাকলো কত? 1 মোল। বুঝা গেল? বুঝা গেল। তার মানে মোল সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া হয়ে গেছে। তো এই যে কে কনস্ট্যান্টটা ছিল, এটাকে আমি মোলে কনভার্ট করে নিচ্ছি। যেহেতু এটা ভরের উপর ডিপেন্ড করে, তার মানে সেটা মোলের উপরও, ভরের উপর ডিপেন্ড করা আর মোলের উপর ডিপেন্ড করা একই। কারণ এই জিনিসটা কি কনস্ট্যান্ট, আণবিক ভর জিনিসটা প্রত্যেকটা পদার্থের জন্য কনস্ট্যান্ট না। তো মোল ইজ সমানুপাতিক ভর। আচ্ছা, এখান থেকে আমরা বলতে, এই যে এখানে যে সূত্রটা প্রমাণ করলাম ইজ প্রপোর্শনাল টু কে, বা এখান থেকে বলতে পারি P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2 সমান সমান P3 V3 বাই T3, এরকম বলা যায় না? আচ্ছা, জি ভাইয়া। হুম। এখন এই কে এর ভ্যালু, এই কে এর ভ্যালুকে নির্দিষ্ট করা হয়েছে। প্রত্যেকটা বস্তুর 1 মোলের জন্য কে কে আমরা আর দিয়ে প্রকাশ করব, যেটাই হচ্ছে আদর্শ গ্যাসের যে একটা ধ্রুবক আছে না, সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেই হচ্ছে আর। কে কে আমি 1 মোলের জন্য যখন চিন্তা করব, তখনই তার একটা নির্দিষ্ট ভ্যালু পাবো আর। এটা কেমনে আসে আমরা ফিক্স করব। তাহলে পিভি সমান সমান আরটি হয়ে যায়। এখন এখানে সব পদার্থ থেকে তো 1 মোল নাও থাকতে পারে, সেখানে n মোল থাকতে পারে। n মোল জিনিসটা কি, যে আমি এখন 44 গ্রামের কার্বন ডাইঅক্সাইডের জায়গায় মনে করো কত দিলাম, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দিলাম, তাহলে আমি এখানে কয় মোল নিলাম? 2 মোল নিব না? এটা দ্বিগুণ নিলে জি তখন ভাইয়া। সেক্ষেত্রে আমার এই সূত্রে একটা প্রভাব পড়বে না, তখন আমি এই সূত্র খাটাবো কেমনে? তো 1 মোলের জন্য যদি এই সূত্র হয়, 2 মোলের জন্য কি হবে? জাস্ট মোল সংখ্যা n দিয়ে গুণ করব, 2 দিয়ে গুণ করব, পিভি n আর টি। বুঝা যায়? জি ভাইয়া বুঝছি। আর এই এনটা হচ্ছে এম বাই ক্যাপিটাল এম, যেটা হচ্ছে আমি যে মোল ব্যাখ্যা করার সময় বারবার বলতেছিলাম উপরে, এখানে যেটা আছে এম বাই এম। ওকে, দ্যাটস ইট মোটামুটি। আর তোমার বইয়ে হচ্ছে ওই ঘুরে ফেরা পিভিএনআরটি, এই পিভিএনআরটি কিভাবে আসছে বোঝা গেল ভাইয়া? দ্যাটস ইট। আর কিছু কোশ্চেন থাকলে অবশ্যই করবা, তোমাদের জন্য কিছু পরে রেখে দিই। সব তো এত ইন ডিটেল আসলে বুঝাইতে পারতেছি না যে খাতার মধ্যে, বা কি দেখতে জানি না তোমরা কতটুকু বুঝতে পারো। ওকে, আমাদের আর বেশি টপিক নাই। আমরা হচ্ছে আজকে মৌলিক শিক্ষার্য পর্যন্ত পড়ার টার্গেট। এখন কয়টা বাজতেছে? তোমাদের কি অনেক টাইম নিয়ে নিচ্ছি? না ভাইয়া। বোর লাগলে বললে যে ভাই এত বোরিং কেন, অন্য কিছু বলেন। গ্যাস তো মানে হয়রান হয়ে গেছে, আমাকে নিয়ে এত সূত্র, আমাকে নিয়ে সবাই এত চিন্তা করে, এগুলো ঠিক না। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা সার্বজনীন দুর্যোগ আর এর কথা বলছি আর এর মান ফিক্স করে ফেলছে। এখন আমরা বলি যে আর এর মানটা কিভাবে ফিক্স করছে এবং আর এর মান কত। আমরা দেখছি আর এর ভ্যালু হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। এটা কেমিস্ট্রিতে খুব পড়ছো। এখন কোয়েশ্চেন হচ্ছে কিভাবে 8.31 এই টার্মটা আসলো। চিন্তা করো, পিভি হচ্ছে এনআরটি সূত্র মাত্র পড়লাম, এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। সেখান থেকে আমরা বলতে পারি আর সমান কি, যখন 1 মোল গ্যাসের জন্য চিন্তা করবে, এন এর ভ্যালু কত হয়ে যাবে? 1। পিভি সমান আরটি হয়ে যাবে না সমীকরণ, তখন সেখান থেকে আর হবে পিভি বাই টি। এখন আর আদর্শ গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর কে ডিফাইন করা হয়
তোমার আর কে ডিফাইন করা হয় তোমার এসটিপি আর এনটিপি বললাম, প্রমাণ তাপমাত্রা চাপ পড়ছিলাম না, এসটিপি অথবা এনটিপি তে আর কে ডিফাইন করা হয়। তাহলে প্রমাণ তাপমাত্রা এবং চাপে পি প্রেসারের ভ্যালু কত? 101,325 প্যাসকেল। এই যে এই টার্মটা পড়ছি, এই টার্মটা বসাও, 101,325 প্যাসকেল। দেন ভলিউম কত হয়? আদর্শ তাপমাত্রা এটা ক্লাস 9 এর পড়া, যে সকল গ্যাস একই আয়তন, 1 মোল গ্যাসের আয়তন সব গ্যাসের জন্য সমান, সেটা হচ্ছে কত? 22.4 লিটার। পড়ছিলাম না ক্লাস 9 এ? জি ভাইয়া। হ্যাঁ। তারপরে পড়ছি যে টেম্পারেচার, এনটিপি তে টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এখন লিটার টার্মটা কিন্তু এসআই এককে না, এটার জন্য একটা সমীকরণ আছে, যেমন মিটার কিউবের সাথে ডেমি কিউবের সম্পর্ক, অথবা ডেমি কিউব আর লিটার হচ্ছে একই সমান, এটা যেতে 10⁻³ দিয়ে গুণ করতে হয়। আর সেমি কিউব অথবা সিসি অথবা আর এটা কি টার্ম জানি আছে, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম একটা সাইকেল চলে। এখানে যেতে হলে 10⁻6 দিয়ে গুণ করতে হয়, তারপর এখান থেকে এখানে যেতে হলে 10⁻3 দিয়ে গুণ করতে হয়। কনভার্সন গুলো এভাবে করতে হবে, যে 1 মিটার কিউব সমান সমান কত হবে তাহলে? 10⁻3 ডেমি কিউব অথবা লিটার। আমি যদি বলি 1 সিসি সমান কত মিটার কিউব, তুমি বলতে পারো 10⁻, এখানে কি 10⁻6, সাইন কোন দিকে? এই দিকে, উল্টা সাইনে যাও, 10⁻6 দিলে তুমি মিটার কিউব পাবা। বোঝা যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে এই লিটারটাকে আমার এসআই এককে নিতে হবে, এসআই হচ্ছে মিটার কিউব। এই লিটার কাটো, 10⁻, কি করতে হবে? -3 করতে হবে, উল্টা -3 মিটার কিউব। এবার যদি তুমি এটা কাটাকাটি যোগ বিয়োগ গুণ ভাগ করো, তুমি আলটিমেটলি ঘুরে ফিরে 8 পয়েন্ট, এই যে মানটা লিখলাম 8.31 জুল পার কেলভিন পার মোল একটা মান তুমি ঠিকই পাবা। তো জি এটা ভাই, আমি, হ্যাঁ, কোশ্চেন আছে কোনো? না না, বললাম ক্যালকুলেশন করে এটাই আসছে। হ্যাঁ, এটাই আসবে। আচ্ছা, এই যে এখানে তোমার এখানে এই কথাগুলো বলছে, আমি জাস্ট এই কনভার্সনটা কিভাবে করে সেটা দেখাই দিলাম। আচ্ছা, আর এই যে গ্যাস ধ্রুবক, ওটা ছিল কি আদর্শ গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর এটা হচ্ছে শুধুমাত্র গ্যাস ধ্রুবক কে। সার্বজনীন হলে তুমি যে কোনো মোলের জন্য 1 মোলের জন্য করতেছো, আর গ্যাস ধ্রুবকে শুধু মোল সংখ্যাটা গুণ আকারে থাকে। এন আর আর এর, কে আর আর এর মধ্যে সম্পর্কটা জাস্ট, আর কিছুই না। এই কে এর ভ্যালু কিসের উপর ডিপেন্ডেন্ট? এম আর ক্যাপিটাল এম, আণবিক ভর এবং যে পরিমাণ ভর নিচ্ছ তার উপরে, বা মূল সংখ্যার উপরে ডিপেন্ডেন্ট। তো এগুলো অনেকবার বলা হয়েছে, মোটামুটি শেষ। নেক্সট টপিকে আমরা দেখব, আমরা এতক্ষণ পড়লাম প্রেসার, ভলিউম আর টেম্পারেচারের সম্পর্ক, আর এদেরকে মানে একত্রিত করে একটা সূত্র বলছি, যেটা হচ্ছে আদর্শ গ্যাসের সূত্র, এবং বিভিন্ন কনস্ট্যান্টের ভ্যালু, এদের কনভার্সন, এগুলো নিয়ে পড়াশোনা করছি, ভলিউম আর হচ্ছে টেম্পারেচার, তাই না? মোটামুটি আশা করি কিছুটা বুঝতে পারতেছো তোমরা। এখন পড়বো ঘনত্ব, ঘনত্বের সাথে সম্পর্ক কি, মানে গ্যাসের ঘনত্বের সাথে প্রেসার টেম্পারেচারের সম্পর্ক কি। এখন তার আগে আমরা চিন্তা করি ভলিউমের সাথে ঘনত্বের সম্পর্ক কি। আমরা ঘনত্বের সূত্র জানি না, ভি সমান যেমন কি এম বাই ভি, জানি? জি ভাইয়া। হ্যাঁ, এখন আমি যদি একটা নির্দিষ্ট ভরের কোনো বস্তু নেই অথবা যে কোনো কিছু নেই, ভরটা যেটা নিচ্ছি সেটা ফিক্স হয়ে গেল না, তাহলে এটা আমার একটা কনস্ট্যান্ট। তখন ভর যখন ফিক্স থাকবে, আমার ভলিউম এবং ঘনত্বের সম্পর্ক হয়ে যাবে ব্যস্তানুপাতিক। সো আমি ভি এর সাথে পি এর সম্পর্ক পড়ছি, ভি এর সাথে টি এর সম্পর্ক পড়ছি, যা সম্পর্ক পড়ছি, মানে যে ভি এর সাথে সমানুপাতিক ঘনত্বের সাথে সে কি হবে? ব্যস্তানুপাতিক। যে ভি এর সাথে ব্যস্তানুপাতিক ঘনত্বের সাথে সে সমানুপাতিক, বিকজ অফ দিস সম্পর্ক। উল্টায় যাবে, ভি এর সাথে যা পড়ছো ওগুলো সব উল্টায় যাবে। আসি সম্পর্কটা কি সেটা দেখি। ওই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেই সূত্রটা ছিল সেখান থেকে আমরা বলতে পারি পিভি বাই টি ইজ ইকুয়াল টু ওই যে এনআরটি, যদি 1 মোলের জন্য চিন্তা করো সমান আর, আর একটা ধ্রুবক বা 8.31 সামথিং কিছু একটা, ইট ডাজন্ট ম্যাটার, এটা হচ্ছে একটা ধ্রুবক। এখন এই যে পি, এই সম্পর্ক থেকে, এটা যেটা একটা কনস্ট্যান্ট সম্পর্ক, আমি বলতে পারি
P1 V1 by T1 সমান সমান P2 V2 by T2। এখন এই জিনিসটা কি যে প্রেসার, ভলিউম এবং টেম্পারেচার থাকতেছে, বাট গ্যাসের মাস, যে পরিমাণ গ্যাস নিচ্ছ সেটা তো ফিক্স, কারণ 1 মোলের জন্য মাসটা ফিক্স হবে না। প্রত্যেকটা গ্যাসের মাস কিন্তু 1 মোলে ফিক্স, তার আণবিক ভরের সমান হবে। তুমি যদি কার্বন ডাইঅক্সাইড নিলে, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই দুইটা সূত্র সেম, তো ভরটাও কিন্তু ফিক্স এম। কথা বোঝা যাচ্ছে কিনা আমাকে কোয়েশ্চেন করবা। তাহলে আমি এই ভিটাকে যদি নিচে নিয়ে যাই, আমার হবে কি T1 T1 ভিটা আবার এটার নিচে চলে গেল, হয়ে গেল এই V1, নিচে একটা m গুণ করতেছি। একইভাবে এখানে P2 T1, এখানে T2 V2, এখানে একটা m গুণ করতেছি। দেখো এই দুই পাশে দুইটা m গুণ করলাম, তো কোনো ডিফারেন্স নাই, জাস্ট m দিয়ে গুণ করছি উভয় পক্ষে। m বাই v টার্মটা মানে কি রো 1 হয়ে যাবে না? তার মানে হবে P1 বাই T1 ইন্টু রো 1 P2 বাই T2 ইন্টু রো 2। এখন যদি T ফিক্স থাকে, P1 এবং রো 1 এর সম্পর্ক কি হবে? P সমানুপাতিক রো, T যখন ফিক্স, আর T যখন ফিক্স তখন সম্পর্ক হবে টিটা ওই দিক চলে যাবে, বা 1 তখন সম্পর্ক হবে T সমানুপাতিক 1 বাই রো। আমি জানি না কথাটা বুঝতেছো কিনা তোমরা, আমি একটু মাথা থেকে বলছি। দেখো এই সম্পর্ক থেকে এই কথাগুলো বুঝছো কিনা আমাকে কোয়েশ্চেন করো। আমি যে দুইটা ওয়ার্ড লিখছি এই দুইটা মানে বুঝতেছো? ভাইয়া লাস্ট থেকে সেকেন্ড লাইনে যে লাস্ট P1 T1 বাই V1 এর সাথে যে এমটা আনলেন, ওটা একটু আরেকবার বললে ভালো হতো। এমটা কিছুই না ভাইয়া, 1 বাই এম দিয়ে উভয় পক্ষে গুণ, 1 বাই এম দিয়ে গুণ, বোঝা যায়? ও আচ্ছা আচ্ছা। রোটা চিন্তা করো ভাইয়া এই লাস্ট দুইটা আপনি যে ওয়ার্ড লিখলেন পি সমানুপাতিক রো, টি সমানুপাতিক 1 বাই রো, বুঝি হ্যাঁ, নাই। আচ্ছা আমি বলছি হোয়েন এই সম্পর্কের ক্ষেত্রে টি কনস্ট্যান্ট, এই সম্পর্কের ক্ষেত্রে পি কনস্ট্যান্ট, পি। আমি বলো কেমনে, আমি এটা নেই পি বাই টি, আর আচ্ছা আমি পরের পেজে যাচ্ছি। পি পি রো, এই সম্পর্কটা পাইছি না, এটা সমান কনস্ট্যান্ট পাইছি না আমি, জি এটা এটুকু বুঝছো? জি আগে ছিল ভাইয়া। হচ্ছে পি ভি বাই টি সমান কনস্ট্যান্ট, জাস্ট ভি এর জায়গায় আমি এখন রো পাইছি, রোটা নিচে পাইছি। এখন আমি বলছি হোয়েন পি কনস্ট্যান্ট, এই পিটাকে দিয়ে আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে কনস্ট্যান্টকে ভাগ করলে একটা কনস্ট্যান্টই পাওয়া যায়, আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে থাকতেছে কি 1 বাই টি রো সমান সমান কনস্ট্যান্ট। এখান থেকে বলা যায় রোটাকে ওই পাশে মানে দিয়ে মানে কনস্ট্যান্ট ইনটু রো লেখা যায়, লিখতেছি না বা লিখি 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 টি সমান সমান কনস্ট্যান্ট ইনটু রো, সেখান থেকে লেখা যায় 1 বাই টি সমানুপাতিক রো। বুঝা যায়? জি ভাইয়া। আমি এখানে টি সমানুপাতিক 1 বাই রো লিখছি, এই কথাটা এখন এটাকে ঘুরাই লিখতে পারো যে টি সমানুপাতিক 1 বাই রো, একই কথাই হবে না? ব্যস্তানুপাতিক সম্পর্ক আর কি। একইভাবে এখানে যে কাজটা করলাম, এখানে পি কনস্ট্যান্ট রয়েছে, এখানে যদি এখন আমি রো এর সাথে সম্পর্ক টি কনস্ট্যান্ট ধরি, তুমি যদি এখন একটু নিজে হিসাব করো, নাহলে আমি পরের দিন দেখাইলাম, তুমি পাবা হচ্ছে রো এর সাথে পি এর সম্পর্ক হচ্ছে পি সমানুপাতিক রো, এই সম্পর্কটা পাবা। বুঝতে পারছো? এই একই ফর্মুলা ইউজ করবা কখন, যখন টি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। বুঝা যায়? বইটা দেখবা, বইটা দেখলেই বুঝবা, আমি যে কথাগুলো এখন বলতেছি বইটা দেখলেই বুঝবা। ঠিক আছে? কোশ্চেন আছে কোনো? না ভাইয়া ঠিক আছে। ওকে, প্লটিং দুইটা কার্ভ আছে দেখো, এই কার্ভটা কিসের ছিল? ব্যস্তানুপাতিকের, বলছিলাম
এই ধরনের কার্ভ দেখলে বুঝবা ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই ধরনের কার্ভ হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। দেখো প্রুভে আমরা কি পাইছি, টি সমানুপাতিক 1/ρ, রো এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। প্লট কি হয়েছে, রো আর টি এর ব্যস্তানুপাতিক কার্ভ। কিন্তু এখানে কিন্তু 1/ρ দিলে কি হইতো, সমানুপাতিকে লম্বা একটা সরলরেখা পাইতা। বুঝতে পারতেছো? জি ভাইয়া। তারপর এখানে দেখো রো আর পি এর সম্পর্কটা ছিল কি, সমানুপাতিক। রো সমানুপাতিক, এটা একটা লিনিয়ার কার্ভ। আচ্ছা, ব্যবহারিক স্কিপ করতেছি, ব্যবহারিক নট নিডেড রাইট নাও। আজকে আর বেশি কিছু নেই, আজকে এই যে এতটুকু পর্যন্ত পারাবো। নেক্সট দিন হচ্ছে আদর্শ চাপের রাশিমালা। এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, অনেকগুলো সূত্রের প্রতিপাদন আসবে, ওটা নেক্সট দিন। ভাইয়া আজকে কি আর কোনো টপিক পড়াবেন নাকি এখন যেটা শেষ করলেন না 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 শেষ? না না, আমি 3টা ক্লাসে ট্রাই করবো যে এই টপিকটা শেষ করার। তোমরা কি আরো কিছু আচ্ছা। করতে চাও? বা তোমাদের যদি বাইরের রিলেটেড কোশ্চেন থাকে আমি ট্রাই করবো, যদি পারি সলভ করতে, নাহলে পরের দিন এসে বলে দিব। তোমরা আমাকে কোশ্চেন পাঠাবো অবশ্যই, বা তুমি কিছু একটা পড়তেছো আচ্ছা। ও সেই রিলেটেড কোশ্চেনও পাঠাতে পারো, নো প্রবলেম, ওটা নিয়ে প্রবলেম নেই। বাট আমি যদি একটু জিনিসটা দেখে নিই সেক্ষেত্রে আমি একটু ভালো করে তোমাদেরকে ব্যাখ্যা করে বুঝাতে পারি। যেমন আমি একটু বইটা পড়ছিলাম তোমাদের বলার আগে। আচ্ছা, এটা দেখো এখানে মৌলিক স্বীকার্য বলতে, গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। তোমরা কি সব টায়ার্ড? মাগরিবের আজান না দিচ্ছে ভাই, তো tired না। তো কি বাবা, আমি তো টায়ার্ড হয়ে গেছি। আমি হলে পালাই যেতাম, মানে এত বড় গেট। আচ্ছা, আমরা শেষ করবো ইনশাল্লাহ। টার্গেট না থাকলে আমরা আসলে চ্যাপ্টার গুলো টাইম দিয়ে শেষ করতে পারবো না। আচ্ছা, এখানে দেখো গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য। এখানে স্বীকার্য, মৌলিক স্বীকার্য, মৌলিক স্বীকার্য জিনিসটা কি? কেউ কি জানো? যেগুলা ছাড়া চলা যাবে না, লাইক আমাদের যেরকম কতগুলা মৌলিক চাহিদা আছে, এরকম এখানেও কয়েকটা মৌলিক স্বীকার্য। অন্য বস্তু না খাইলে হবে না, এরকম ব্যাপার? হ্যাঁ ওরকম তো লাগতেছে। এই কেউ কি বস্ত্র খাওয়া দাওয়া করো কেউ? এটা তো ঠিক না। কাপড় টাপড় খাওয়া ভাইয়া দাওয়া করো না? মৌলিক কাপড় টাপড় খাওয়া মৌলিক দাওয়া। দেখলাম তো তাই আর কি বললাম। আচ্ছা, স্বীকার্য এগুলা এই টাইপের জঘন্য পড়াশোনা আমরা করছি ম্যাথমেটিক্সে। এই যে তোমার জ্যামিতিতে স্বীকার্য ছিল না, ক্লাস 9-10 দেখছিল না? স্বীকার্য জি অনেক। এই হইলে এই হয়, এই হইলে সেই হয়, মানে এগুলো হচ্ছে কাইন্ড অফ ভাই প্যারা দিছে এইসব গুলা অনেক। খুবই প্যারা দিছে, যে ইন্টুইশন টাইপের। মানে এইগুলোর উপর বেস করে জ্যামিতির ভিত্তি, এরাই হচ্ছে জ্যামিতির ভিত্তি, এর সাপেক্ষে তুমি কিছু বলবা। আচ্ছা, তো এখানেও এরকম কিছু একটা ব্যাপার আছে যে দেখো আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে গ্যাস বলো, কঠিন মৌলিক যাই বলো, ভাই কিছু ওয়েটিং আরো- রুমটা একটু দেখেন। হ্যাঁ হ্যাঁ দেখছি, আচ্ছা আচ্ছা, অ্যাড হইছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। এরকম তো অনেক কিছুই আছে তাই না, যে সবকিছু পৃথিবীতে হইতে আছে। এগুলো মানে যে কালে এই বইটা ছিল না, এই তপন স্যার বই লিখে নেই বা বিজ্ঞানীরা গবেষণা করেনি, তখনও কিন্তু গ্যাসগুলো এরকমই ছিল, এখনো সেরকমই আছে। তো বিজ্ঞানীরা কি করছে, অ্যাকচুয়ালি বিজ্ঞানীরা গ্যাসগুলোকে পর্যবেক্ষণ করছে। পর্যবেক্ষণ করে তারা ভাবলো যে কোন কোন ধর্মগুলো তারা দেখলো যে মেনে চলতেছে সব জায়গায়, সেই জিনিসগুলোকে সে নথিবদ্ধ করা শুরু করছে। তারা বিভিন্ন গবেষণা করে দেখছে যে গ্যাসগুলো এরকমই হয়, বা গ্যাসের কিছু ধর্মকে ব্যাখ্যা করছে যে গ্যাসগুলো এইভাবে আচরণ করে। সেগুলাই হচ্ছে অণুর মৌলিক স্বীকার্য, মানে গ্যাসের অণুগুলো এইভাবে মুভ করে, গ্যাসের অণুগুলো দেখতে এরকম হয়, এই টাইপের কথাগুলো হচ্ছে মৌলিক স্বীকার্য। এগুলো সব গ্যাসের জন্য সত্য। তো শুরু করি আমরা, মৌলিক স্বীকার্যগুলো কি? শুনলেই হাসি পাবে যে কি বললে, এরাও কি কপি মারছে নাকি। এই বলছে যে সকল গ্যাস অণু সমন্বয়ে গঠিত, যেটা মনে হয় আমরা জানতাম না, এমন ভাবে বলছে। আরেকটা কথা বলছে যে গ্যাসের অণু সদৃশ এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন। তার মানে প্রত্যেকটা গ্যাস তো অণু নিয়েই গঠিত হবে, সব পদার্থই অণু নিয়ে গঠিত আমরা জানি। এবং মনে করো অক্সিজেনের প্রত্যেকটা অণুই দেখতে একই রকম, কিন্তু অক্সিজেনের সাথে কার্বন ডাইঅক্সাইডের অণুগুলো আবার ভিন্ন রকম। এটা লাগতেছে তুমি জানো না, আমিও জানি না, এটা একটা মৌলিক স্বীকার্য। আচ্ছা, সেকেন্ডে বলছে অণুগুলোর যে আকার, অণুগুলোর মধ্যে কিন্তু দূরত্বের তুলনায় নগণ্য। তার মানে তাদের মধ্যে একটা আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে, বাট অণুগুলো গ্যাসের ক্ষেত্রে একটু ছড়াই ছিটায় থাকে না, যে তো এই যে ডিস্টেন্সটা হয় প্রত্যেকটা অণুর মধ্যে, কম্পেয়ার টু দ্যাট
গ্যাসের আকারটা অণুর আকার খুবই ছোট, তো ডিসটেন্সটা বেশি, আকার ছোট। থার্ড পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড পয়েন্টে বলছে অণুগুলো কঠিন, স্থিতিস্থাপক, সদৃশ, গোলক বিশেষ। এই ওয়ার্ডটা যদি না বুঝো তোমার কিন্তু এই টপিকটা বুঝতে কষ্ট হবে। আদর্শের চাপের রাশিমালা যে টপিকটা, এই স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা কে কে পড়ছো? নিওয়ান? সবাই সবাই ঘুমাই। স্থিতিস্থাপক কোন চ্যাপ্টারটা যেন ভাইয়া, মানে একটু স্থিতিস্থাপকতা খেয়াল বলে একটা আসতেছে না। চ্যাপ্টার থাকার কথা, জানি না ভাইয়া। আমি আসলে তোমাদের বইয়ের চ্যাপ্টারের নাম আমার সাথে মিলিয়ে ফেলতে পারি। তোমাদের বইয়ের চ্যাপ্টার অনেকগুলা মানে কোলাবোরেট করছে, আমাদের বইয়ের চ্যাপ্টার বেশি ছিল, আলাদা আলাদা নাম ছিল। তো তোমাদের হয়তো বা একই চ্যাপ্টারে ঢুকে দিতে পারে। স্থিতিস্থাপকতা নামে একটা টার্ম আছে, তারপর হচ্ছে ইয়ং এর সূত্র, ইয়ং এর কনস্ট্যান্ট, এগুলো কি পড়ছো তোমরা কেউ? ইয়াং এর গুণাঙ্ক ভাই, এটা গুণাঙ্ক হইছে আলহামদুলিল্লাহ হইছে। পড়ছো না? জি ভাই। আচ্ছা, স্থিতিস্থাপকতায় আমরা আবার পড়ছিলাম যে রাবারের চেয়ে ইস্পাতে স্থিতিস্থাপকতা বেশি, এই টাইপের কথা বলছি না? জি ভাই। এই হ্যাঁ, এটা কথাটা মানে শুনে যে পদার্থের গাঠনিক ধর্মের চ্যাপ্টারটা। গাঠনিক ধর হ্যাঁ নাম নাম জানি না ভাই, আমি আসলে তোমাদের চ্যাপ্টারের নাম চেঞ্জ করতে, টপিক তো সেম। এখন দেখো, স্থিতিস্থাপকতা বলতে কি বুঝি? আমরা বুঝি যে তুমি একটা বস্তুকে ঘুষি মারলা, মনে করো আমি সামনে ধরে পেলাম বিশাল জোরে একটা ঘুষি মেরে দিলাম, কিন্তু সে কি করলো, ঘুষিটা খেয়ে আবার আগের মতো হয়ে গেল। লাইক আর যেই চেহারা ছিল তাই পুরো বিকৃত করে দিছি ঘুষি দিয়ে, কিন্তু এত ফেরোসাস তো দরকার নেই। কিসের উদাহরণ দেওয়া যায়? লাইক তুমি টেবিলে যত জোরে বাড়ি মারো, টেবিলের কোনো আকৃতির পরিবর্তন দেখো? না, না কিন্তু ভাই। প্লাস্টিক বোতল। প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, কম্পেয়ার টু একটা স্টিল, তাকে ইজিলি তুমি পরিবর্তন করে ফেলতে পারো না, চাপ দিলে বেঁকে যাচ্ছে না? জি। আসলে আমরা স্থিতিস্থাপকতা বলতে পারতাম যে রাবার বেশি স্থিতিস্থাপক, স্টিল কম স্থিতিস্থাপক, বাট পদার্থবিজ্ঞানে স্থিতিস্থাপকতার সংজ্ঞা একটু ডিফারেন্ট। পদার্থবিজ্ঞান বলে যে কোনো একটা বস্তুকে আঘাত করলে সে তার পূর্বের আকৃতি ধরে রাখার যে বিশেষ ধর্ম, যার যত বেশি আঘাত সহ্য করে আগে আকৃতি ধরে রাখতে পারে সে তত বেশি স্থিতিস্থাপক। তো বুঝতে পারলা কথাটা কি? আহ, সে বাড়ি খেলেও আগের আকৃতি বজায় রাখবে, তার কোনো আকৃতির পরিবর্তন হবে না। এই ধরনের ধর্মগুলো হচ্ছে স্থিতিস্থাপক, এবং এরা যেহেতু আকৃতির পরিবর্তন হয় না, তারা নর্মালি কোনো শক্তি অ্যাবজর্বও করে না, ছেড়েও দেয় না। যখন তারা একটা আঘাতপ্রাপ্ত হয় তাদের শক্তি অ্যাবজর্বও করে না, ছেড়েও দেয় না, নর্মালি জাস্ট ঘুরে বেড়াচ্ছে। তো শক্তির লসটা খুবই কম হয়। তো কঠিন স্থিতিস্থাপক সদিশ গোলক বিশেষ, একটা গ্যাসের অণু হচ্ছে কঠিন স্থিতিস্থাপক সদিশ গোলক বিশেষ। তো একটা অণু যখন আঘাত করবে সেক্ষেত্রে শক্তির লসটা কম্পারেটিভলি কম হয়। এটাই ছিল এই 3 নাম্বার পয়েন্টের খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম। এবং আরেকটা কথা বলছে যে ওই তোমার আয়নের মতো আকর্ষণ বিকর্ষণ বলে এদের মধ্যে কোনো কিছু নাই, মহাকর্ষীয় বলও কাজ করতেছে না, এই লেভেলে খুবই ছোট, খুবই ক্ষুদ্র একটা অণু পরমাণুর মধ্যে কাজ করে না, আন্তঃআণবিক বল কাজ করে। গ্যাসের মধ্যে বলছে কোনো আকর্ষণ বিকর্ষণ কাজ করে না, মানে নাই বললেই চলে। 10⁻⁴ কত রেঞ্জ জানি তোমরা চ্যাপ্টার 3-তে নিউটনীয় বলবিদ্যায় মানে এই কথাটা পড়ছো, বিভিন্ন টাইপের 4টা বল পড়ছিলাম। আচ্ছা, 4 নম্বরে দেখো, গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো, মানে যেদিকে ইচ্ছা সেদিকে গতিশীল হয়, তাদের কোনো ব্যাপার স্যাপার নেই। আর নিউটনের গতিসূত্র মেনে চলে। এখন নিউটনের গতিসূত্র কি? আদিবেগ, ওই যে u+a+t, এটা কিছু সূত্র পড়ছিলাম না আমরা ফার্স্ট এর সেকেন্ড চ্যাপ্টারে মনে হয়, আর তোমাদের মানে থার্ড চ্যাপ্টার হবে, সেইগুলা মেনে চলে। আচ্ছা, তারপরে বলছে অণুগুলো নিরবিচ্ছিন্নভাবে একে অপরের সাথে আধারের দেয়ালে সংঘর্ষে লিপ্ত হয়, নিরবিচ্ছিন্নভাবে সংঘর্ষে লিপ্ত হয়। আচ্ছা, মানে আমরা দেখছিলাম কি, আহ, আগের ছবিটাতে যাই, এখানে অণুগুলা ঘুরতেছিল না, এরা ইচ্ছা মতো ঘুরতেছে, একটা অণু একটা অণু বাড়ি খাচ্ছে, তারা আবার পাশের দেয়ালেও বাড়ি খাচ্ছে। এখন দুইটা অণুর বাড়ি খেয়ে আবার ঘুরতে ঘুরতে আরেকটা অণুর সাথে আরেকটা অণু বাড়ি খাচ্ছে। তো মানে একটা অণু ঘুরতেছে, সে একটা অণুর সাথে বাড়ি খেলো, আরেকটা অণুর সাথে বাড়ি খেলো, এখানে একটা অণু, এখানে একটা অণু, এখান থেকে এখানে বাড়ি খেলো, এখানে বাড়ি খেলো। এই যে বাড়ি খাওয়ার মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সে পার করে সেটাকে বলে মুক্ত পথ। মুক্ত পথ। এই যে মুক্ত পথের যে ডিস্টেন্স বা মুক্ত পথ ট্রাভেল করতে যে সময় লাগে, দুইটা মধ্যবর্তী অণুর সংঘর্ষের সময় যে লেগে থাকে সেই সময়টার তুলনায় এই মুক্ত পথ ডিস্টেন্স করার সময়টা অনেক বেশি লাগে। সে বেশিক্ষণ বাড়ি খায় না, বাড়ি খাইলে খুব তাড়াতাড়ি একজন আরেকজন থেকে দূরে সরে যায়। এই কথাটা বলতে হচ্ছে 5 নাম্বার পয়েন্টে। আচ্ছা, 6 নাম্বার পয়েন্টে আমাকে বলতেছে
এই কথাই যে 6 নাম্বার পয়েন্ট এই কথাটা বলছে, সময় তুলনায় নগণ্য। 7 নম্বরে বলছে যে সংঘর্ষগুলো সম্পূর্ণরূপে স্থিতিস্থাপক। এই যে স্থিতিস্থাপকের তো আমি 3 নাম্বার পয়েন্টে এই কথাটা ব্যাখ্যা করছি ভালো করে, যে স্থিতিস্থাপকে কোনো ওই এনার্জি লস হয় না। ঠিক আছে, তো দ্যাটস ইট। এই 7টা পয়েন্ট আছে আমার মৌলিক শিকার্যে। আর আজকে আমার এইটুকু পর্যন্তই। এখানে কিছু সংজ্ঞায়ন আছে আর গ্যাসের আণবিক গতি তত্ত্ব সম্পর্কে আমি একটু পড়বো। এত মেসেজ দিচ্ছে কি আমি জানি না। আচ্ছা, নতুন অনেকেই আসতেছে। আণবিক গতি তত্ত্ব, তোমরা কি টায়ার্ড না আপু? ভাইয়া কেউ তো কিছু বলতেছে না, সবাই চুপ করে গেছে। আসি ভাইয়া। শুনো, টায়ার্ড রাখেন না। লাগলে বা যদি মনে হয় না ভাই আজকে অনেক বেশি হচ্ছে বা আজকে এখানে রাখেন, আমাকে অবশ্যই বলবা। জি, আজকে এতটুকুই রাখেন। আমার এভাবে আর কি একটু জ্বর আছে তো, মানে আবার আসতেছে। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু আমার টার্গেট ছিল এতটুকু, নাহলে নেক্সট দিন শুরু করবো গতি তত্ত্ব। ঠিক আছে, আজকে আচ্ছা এতটুকুই ভাইয়া। থাকুক তাহলে। আচ্ছা ভাইয়া। নেক্সট দিন আমি বলে দিচ্ছি। নেক্সট দিন আমরা হচ্ছে এই স্বাধীনতার মাত্রা আগ পর্যন্ত অথবা স্বাধীনতার মাত্রা সহ পড়বো এতটুকু পর্যন্ত। এদিকে লাস্টে একটা টপিক হচ্ছে জলীয় বাষ্প, ওটা আরেকদিন করা যাবে ইনশাল্লাহ। জানি না আচ্ছা ভাইয়া। খুব টায়ারসাম লাগতে পারে, বা ইনশাল্লাহ যতটুকু পারছি। ফার্স্ট ক্লাস ছিল, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স, এরকম পড়াইনি অনলাইনে কখনো। কেমন লাগলো? আচ্ছা, তোমাদের সাথে আমি একটু পরিচিত হই নাই, কে কোথায় পড়ো বা কি জাস্ট লেখা দেখছি। আমি তো অনেক কথাই বলতেছি, কেউ তেমন একটা কথা বলতেছে না। কার কি পছন্দ কি শখ কিছুই শুনি নাই, শুধু পড়াচ্ছি। ভাইয়া অনলাইন ক্লাসে আপনার ফার্স্ট এক্সপিরিয়েন্স তুলনায় অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আমি ভালো লাগছে। ট্রাই করতেছি ভাই, আমি জানি না। আমি সামনে থাকলে একটু ইজিলি পড়াইতে আমি হেজিটেন্টও লাগতেছে, কি বলতেছি না বলতেছি কি বুঝতেছো, চেহারাও দেখতেছি না তোমাদের, নো আইডিয়া। ঠিক আচ্ছা আছে ভাইয়া, ভাইয়া, যারা তোমরা ক্লাসটা যদি আজকে কিন্তু ক্লাস শেষ মোটামুটি এটুকুই। হ্যাঁ ভাইয়া, আর ভাইয়া যারা ক্লাসটা মিস করছে ওদের এই রেকর্ডটা কি ইউটিউবে আপলোড করে দিবেন না ভাইয়া নাকি? তোমরা চাইলে করতে পারি, দেখতে চাইলে দেখো, কোনো প্রবলেম নাই, আসবে হয়তো বা দেখলে। সেটাই ভাইয়া, ইউটিউবে আপলোড করলে বেটার হয়, কারণ অনেকে ক্লাসটা করে নাই তো, ওরা রেকর্ডের জন্য আছে আর কি, আচ্ছা, আমি ঝামেলার আমি জন্য। তাহলে ইউটিউবে এই অথবা ক্যামেরাটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, ক্যামেরা অফ করে দিচ্ছি। জি ভাই। ওকে, আমারটা অন করি। আচ্ছা, জি let's see। ভাইয়া, মানে রেকর্ডটা যদি ইউটিউবে অন দিয়ে দেন বেটার হয় আর কি, যারা মিস করছে তারা হ্যাঁ, রেকর্ডিং পাবে আর কি। হচ্ছে, আমি এখন স্টপ করি রেকর্ডিংটা।